আগেও ক্রাইম করেছে? এক্স্যাক্টলি, তবে সেটাও বেশ অনেক আগে, এই ধরো 20-15 বছর আগে। রঙ্গন ফাইলটা দেখছিল, সে সেদিকে তাকিয়ে বলল, এ তো সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের মহিলাটা, একটার পর একটা খুন করে গিয়েছিল। 10 জন তো হবেই। তারপরে সব চুপ। এখন আবার ফিরে এসেছে? আর ইউ শিওর ডক্টর? ডক্টর অধিকারী চোখের উপর পড়া চুলের গোছাটা তুলে বলল, হুম, ওই চুলের কাটায় যে ফিঙ্গারপ্রিন্টগুলো মিলেছে সেগুলোর মধ্যে একটা সেই মহিলার, যাকে বাংলার 1 নম্বর দৈনিক নাম দিয়েছিল দ্বিতীয় ত্রৈলোক্য। তবে আগেরবার সে একলা ছিল, এবার সে পার্টনার জুটিয়েছে। এই বাবুটি কে, সেটাই এখন কোটিপতি হওয়ার শেষ প্রশ্ন। প্রথম দুটো খুনে কিছু না মিললেও থার্ডটায় তো কেমিক্যাল ট্রেস মিলেছিল, তাই নয় কি? হ্যাঁ, একটা তৈরি করা কেমিক্যাল, টু রিমুভ দ্য ডিএনএ ট্রেস অর এনি আদার ট্রেস। ওকে ম্যাডাম, ইটস আ বিগ লিপ। আপনি এবার বরং যে কালারগুলো ব্যবহার হয়েছে সেগুলো প্লিজ অ্যানালাইজ করুন। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা সর্বনাশিনী। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। শুরু হচ্ছে সর্বনাশিনী। বড়দিন, দক্ষিণ কলকাতা। উৎসবের উন্মাদনা তখন স্থিমিত হয়ে এসেছে। যে কটা গাড়ি যাচ্ছে তাদের গতি অসংলগ্ন। রাস্তা আর ফুটপাথে পথচারী সেরকমভাবে নজর পড়ে না ঠিকভাবে। বাড়তে থাকা রাতের কুয়াশা নজর পড়ে ছিমিয়ে পড়া হ্যালোজেনের হলুদে। দক্ষিণ কলকাতার এক গলির মুখে একটা নীল কন্টেসা নিশাচর নিস্তব্ধতা চূর্ণ করে সশব্দে ব্রেক কষে দাঁড়ালো। পেছনের দরজাটা সবেগে খুলে বেরিয়ে এলো ওই বছর 26 কি 27-এর এক যুবক। তার বেসামাল পা জানান দিচ্ছে তার বর্তমান দোদুল্যমান স্থায়িত্ব। উচ্চ কণ্ঠে সে তার সঙ্গীদের গুড নাইট বলল। গুড নাইট, গুড নাইট, গুড নাইট ভাই, গুড নাইট। তারপর দরজাটা সজোরে বন্ধ করল। ভেতর থেকে কে যেন তাকে খিস্তি দিল। ছেলেটা দাঁত বার করে হেসে একইভাবে প্রত্যুত্তর দিল। গাড়িটা স্টার্ট দেওয়াই ছিল। ড্রাইভার বিনা কোনো কারণে হর্ন দিয়ে চালিয়ে দিল গাড়িটা। অনেকক্ষণ অবধি ইঞ্জিনের আওয়াজটা শোনা গেল, তারপর আবার সব চুপচাপ। ছেলেটা ঘোরে অন্যমনস্ক হয়ে দূরে মিলিয়ে যাওয়া লাল টেল লাইটের দিকে তাকিয়েছিল। শীতের নিশাচর হাওয়ায় সে অল্প কেঁপে উঠল যেন। এই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে তার অল্প হলেও যেন ভয় করল। আচমকায় বিনা কোনো সঠিক কারণে একটা আশঙ্কা তার মনে উঁকি দিয়ে গেল। শহরে গত কয়েক মাস যাবৎ একটা খ্যাপা খুনি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে কিছুতেই কাবুতে আনতে পারছে না। এই অঞ্চলেই সে 3-3টে খুন করে ফেলেছে। এখনো অবধি ভিকটিম কজন সেটাও জানা যায়নি। ছেলেরা তার চারপাশটা দেখে নিল। না, কেউ কোথাও নেই। এই ঠান্ডায় একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই। মাঝে মধ্যে হুশ করে গাড়ি চলে যাচ্ছে এদিক থেকে ওদিক। সে কাঁপা হাতে একটা সিগারেট ধরালো। তারপর সাম্প্রতিক একটা হিন্দি চলতি গান বেসুরে গাইতে গাইতে গলির মধ্যে প্রবেশ করলো সে। এই গলির শেষে একটা মাঠ আছে, সেটা পেরিয়ে তার বাড়ি। এই রাস্তাটা হচ্ছে তার জন্য শর্টকাট। বাড়ির সামনে নামতে গেলে অন্তত আধ মাইল ঘুরতে হতো গাড়ি নিয়ে। সাথে আছে বাবা, যদিও তিনি জানেন তার ছেলে দুর্গতির ব্যাপারে, তবুও ছেলে তার বাবাকে একটু হলেও ভয় পায়। ছেলেটা একসময় গান থামালো। গলির ধারে সরু ড্রেনে এসে বমি করল। হাতে সিগারেটটা পড়ে গেল তার হাত থেকে। আশেপাশের কোনো এক বাড়ি থেকে জানলা ফাঁক করে কে যেন দুটো কথা শুনিয়ে দিল তাকে। সেই সরু আলোকপাত আবহের অন্ধকারটা গভীরতা প্রদান করল যেন। ছেলেটা দেওয়ালে হাত দিয়ে ঠেস দিয়ে বলল, সরি কাকু, একটু বেশি হয়ে গেছে। সরি, সরি।
সরি সরি। বলে সে হেসে উঠল। তারপর একটা হেঁচকি আর আবার বমি। জানলা বন্ধ হয়ে গেল। আবার চারিদিকে অন্ধকার। অপ্রশস্ত গলির প্রান্তে ম্রিয়মান স্ট্রিট লাইট কুয়াশায় ঝাপসা। আকাশের চাঁদ এক ফালি আর আবছাভাবে দেখা যাচ্ছে। ছেলেটার শীত করে উঠল। সে 2 হাত ঘষে আবার একটা সিগারেট ধরিয়ে গুনগুন করে গান ধরল। আবার হাঁটতে লাগলো সে, কিছুটা দেওয়াল ধরে আর কিছুটা এলোমেলো ভাবে। গলি যখন শেষের কাছে, তখনই বাড়ির ছোট্ট গেট খুলে ছিটকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। আপাত মস্তক তার চাদরে ঢাকা। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যায় না, তবে একটা কথা বোঝা যাচ্ছে যে সে পলায়মানরত। এক ঝলক সে মনে হয় ঘুরে তাকালো। তখনই আবছা আলোতে ছেলেটা দেখতে পেল সেই মূর্তির চোখ একটাই, আর একটা একগোছা চুল এসে ঢাকা দিয়ে দিয়েছে। সেই নারী মূর্তির হাতের একটা ছুরি, আর সেটা দিয়ে রক্ত ঝরছে। ছেলেটা আতঙ্কে চিৎকার করতে পারল না। কিছু পা পিছিয়ে গিয়ে এসে বসে পড়ল নর্দমার ধারে। একটা ঘোর ওকে ঘিরে ধরতে লাগলো। জ্ঞান লোপ পাওয়ার আগে সে শুনতে পেল একটা সুর, নিম্ন স্বরে কে যেন আহ্বান করছে শীষের মাধ্যমে। ঝাপসা হতে থাকা নজরে সে দেখল আরেকটা ছায়ামূর্তি অন্ধকার থেকে বেরিয়ে আসছে। সামনে মূর্তিটা অচল হয়ে দাঁড়িয়ে আছে। এটা সত্যি নাকি নাকি মিথ্যা? রাত 11টা বেজেছে। গলির ভেতর তারই চেম্বারটা। দিনের ব্যস্ত সময়ের ক্যাকফোনই এখানে পৌঁছায় না। এখন তো রাত, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে। কাছেই একটা কুকুর ডেকে উঠল যেন। সেটা মেলানোর আগে একটা বিড়ালের ডাক শোনা গেল। সঙ্গে সঙ্গে একটা সাইকেল বেলেরও। তারপর আবার সব নিশ্চুপ। ডক্টর সান্যাল রিপোর্টগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল টেবিলের ডান দিকে। ফাইলগুলোয় কোনো নাম লেখা নেই, শুধু তারিখ আর নম্বর লেখা রয়েছে। তারিখগুলো আমেরিকান পদ্ধতিতে লেখা, নম্বরগুলো রোমান কায়দায়। বাঁ দিকে এসে রেখেছে একটা চামড়ার কভারের ছোট্ট চৌকো ডায়েরি। শেষ ফাইলটা নামাঙ্কিত করে সে ডায়েরিতে লিখে রাখল নম্বরটা, আর তার সাথে পেশেন্টের পরিচয় সংক্ষিপ্ত করে বিস্তারিতভাবে। ডাক্তার বাঁ হাতি। ঘরটা অন্ধকার করে রাখা আছে। আলো বলতে টেবিলের উপর নিউ মার্কেট থেকে কেনা ঝুটা বেটে আমেরিকান টেবিল ল্যাম্পটা। ছাউনি দেওয়া বলে তার হলুদটা মরচে ধরা কালছে। সেই স্বল্পালোকে অন্ধকারের মধ্যে ডক্টর সান্যাল তার ইন্ডেক্সিং কাজ করছেন। কিছুক্ষণ আগের সিগারেটের ধোঁয়ার মধ্যে তাকে দেখতে লাগছে এক নায়ক নাটকের কুশলীদের মতো। স্পটলাইট তার উপরে নিক্ষিপ্ত। স্মোক মেশিন দিয়ে কুয়াশা সৃষ্টি করা হয়েছে। মাঝে মাঝে অন্ধকারের হাত গলিয়ে এসে চুমুক দিচ্ছে উইস্কির গ্লাস। সেটা তার ডান দিকে রাখা। সেরকমই এক চুমুক দিতে গিয়ে সে বিষম খেল সামনের দৃশ্যটা দেখে। একটা হাত রাখা টেবিলে, ফর্সা, সব সরু সরু আঙুল, অনেকটা শিল্পীদের হাত যেমন হয় ঠিক তেমন। রেস্টওয়াচটা সাধারণত, তবে শৌখিন আছে বেশ, তা দেখেই বোঝা যাচ্ছে। হাল আমলের ফ্যাশন। সরু ব্যান্ডের উপর রূপালি ঘড়ি, সোনালি কাঁটাতার। চাপা ফুলের গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। ডক্টর সান্যাল ভয় ও আতঙ্ক মিশ্রিত মনে সেই দিকে তাকিয়ে থাকল। কাঠের চেয়ারে তাকে যেন চেপে ধরে রেখেছে কেউ। যদিও সেই ঘড়ি এই সৌরভের সাথে পরিচিত, কিন্তু একটা আশঙ্কা, একটা ভয় সে অনুভব করল প্রতিবারের মতো। এবার সে কাঁপা স্বরে বলল, কে কে ওখানে? আলোতে এবার একটা মুখ ফুটে উঠল। ফর্সা মুখটা হলদে, চোখ জোড়া মোহময়ী, ঠোঁটে কোনো একটা গাম্ভীর্য রয়েছে। সারাদিন নিখোঁজ শ্রান্তি বাসা বেঁধেছে বাঁকা ওই ভুরুতে। নারী মূর্তি বলল, আমি উপরে থাকি। শুনলাম স্টেটস থেকে একটা ডাক্তার এসে আড্ডা কেটেছে এখানে। সে নাকি আবার মাথার ব্যামো সারায়। সান্যালের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। চেয়ারটা পুনরায় ধীরে ধীরে কাঠের হয়ে গেল। প্যানিক অ্যাটাকটা তিনি কিছুতেই কাবু করে উঠতে পারছেন না। ঘরের আবহাওয়াটা শুধু পরিবর্তন হলো না, সেটা শীতল থেকে শীতলতর হয়ে গেল। সামনে চেয়ারে মেয়েটা বসে ল্যাম্পটা টেবিলের মাঝে টেনে দিল। ডাক্তার বিরক্ত হলো একটু,
কিন্তু তা প্রকাশ করতে পারল না সে। এখন সেই মরা আলোতে দুই মানবী বসে আছে, দুই মুখে আলো ছায়ার অসামঞ্জস্য ভার। মেয়েটা বলল, জল পান করুন সাহেব। সেটা আছে তো? এতটা ভয় পেলে চলবে? আমি তো পেতনি বা শাকচুন্নি নই। হ্যাঁ, সে এবার একটু হাসল। ডক্টর সান্যাল হাসল জোর করে। মেয়েটা বলল, আমি কণিকা চক্রবর্তী। আপনি? আমি পি সান্যাল, অরুণ সেনগুপ্ত। আচ্ছা, তা বাড়ি এসছেন নাকি দেশ সেবা করতে এসেছেন? মানে এই মরা শহর কলকাতার মন ঠিক করতে এসেছেন? অরুণ এক পলক ধূসর মুখটা দেখল, তারপর বলল, সে আপনি যেটা মনে করেন। আপনি? এখন তো চেনা জানা হয়েই গেল, অপরিচিত নই আমরা, তাই তুমি বলতে পারো। ডাক্তার, তোমার এই বিনয় ভারী ভারাক্রান্ত। ছাড়ো, আমি যে জন্য আসলাম, আমার খুবই অসুখ, সারাতে পারবে আমাকে? আমি তো সাইকিয়াট্রিস্ট, আপনার অসুখ মনের হলে নিশ্চয়ই পারবো। কণিকা বিরক্তিসূচক শব্দ করে বলল, আবার আপনি? ছাড়ুন। শুনুন, আমি জানি আপনি মনের ডাক্তার। আমি আপনার কাছে সর্দি কাশি বা মাসিক হলে যেসব দেখানো বা সেই সবের জন্য আসিনি। আমি বলছি, আপনি শুনুন। না প্লিজ, আমি আজ বড্ড ক্লান্ত। কাল বা পরশু। আরে বাহ, দারুণ ব্যাপার তো। ডাক্তার পেশেন্ট ফেরাচ্ছে, তাও অসুখ না জেনে। আজকের মতো আয় হয়ে গেছে নাকি? দোকান বন্ধ করবে? অরুণ সত্যি সত্যি ক্লান্ত বোধ করছিল। এর সাথে যোগ দিয়েছে কিছুক্ষণ আগের ঘটনাটা। তখনই তার মনে পড়ে যায় একটা প্রতিজ্ঞার কথা। প্রতিবার সেই কথাটা তাকে একটা চক্রব্যূহে আটক করে ফেলে। সে এবার একটা সিগারেট ধরিয়ে বলল, ঠিক আছে, বলুন, শুনছি। কণিকা আলোটা দূরে সরিয়ে দিয়ে ছায়ান্ধকারে মিশে বলতে আরম্ভ করল, আপনাকে একটা গল্প শোনাবো। বৃষ্টি ধরে এসেছে, আকাশও পরিষ্কার হতে লেগেছে ধীরে ধীরে। হ্যালোজেনের হলুদও ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। রাত সেরকম হয়নি। বিকেল থেকে একটানা বৃষ্টির ফলে রাস্তায় লোকজন কম। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটা অবশ্য বর্ধিষ্ণু বড়লোকদের অঞ্চল। দুই পাড়ে অধিকাংশ ৮০-৯০ দশকের সব ছড়ানো বড় বড় ২ বা ৩ তলার বাড়ি। মাঝে মাঝে কিছু আয়তক্ষেত্র আকারের সব ফ্ল্যাট বাড়ি ৪-৫ তলা রয়েছে। এদের কম্পাউন্ড দেওয়ালের গায়ে সব বাহারি গাছ। তাদের ঝাঁকড়া পাতাবাহার মধ্যে দিয়ে স্ট্রিট লাইট ফাঁক ফোকর দিয়ে জাফরি নকশা তুলছে স্নাত রাস্তার কোলেতে। মোড়ের মাথায় একটা রুটির দোকান রয়েছে, সেটাও আজ বন্ধ। তার পাশেই একটা মন্দির, রাস্তা থেকে কোমর উচ্চতা সেটা। হঠাৎ করে ঠিক নজরে পড়ে না, সেই মন্দিরের গায়ে একটা বৃদ্ধ ঝাঁকড়া কৃষ্ণচূড়া ছায়া বিস্তার করেছে পিছনের ফ্ল্যাটের বারান্দায় আর আশেপাশে সীমিত অঞ্চলে। সেই ধূসর অন্ধকারের মধ্যে থেকে একটা লোক বেরিয়ে এলো। হাওয়ার মধ্যে দিয়ে উদয় হলো সে। একটা গাড়ি বাঁক নিয়ে ঘুরে গেল। তার এক ঝলক হেডলাইটে লোকটা পিছিয়ে গেল যেন আড়ালের সন্ধানে। কেউ কি দেখতে পেল তাকে? সে অল্পক্ষণ অন্ধকারে মিশে দাঁড়িয়ে থাকল। কিছু মুহূর্ত সে অপেক্ষা করল বটে, তারপর সন্তর্পণে আশেপাশে নজর বুলিয়ে নিল সে। কয়েক পা এগিয়ে এসে বাঁ দিকে যে বাহারি বাড়িটা আছে তার সামনে দাঁড়ালো। প্রতিবেশী বাড়িগুলোতে আলো দেখা যাচ্ছে। ভারী দামি পর্দার ফাঁক দিয়ে সেই আলো বোঝা যাচ্ছে। সামনের বাড়িটা অবশ্য একরাশ অন্ধকার নিয়ে দাঁড়িয়ে আছে। দম বন্ধ হয়ে সে প্রত্যক্ষ করছে ঘটনাবলী। ছায়ামূর্তিটা অল্প এগিয়ে এলো। প্রশস্ত বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা, সেটায় তালা থাকার কথা। ছায়ামূর্তিটা হ্যালোজেনের গাছের ছায়াটায় আরেকটু সেঁধিয়ে গেল। কোনো এক বাড়ি থেকে ভেসে আসছে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গত। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবার। নিচু অথচ স্পষ্ট সুরে শীষ দিল একটা। কিছুক্ষণ পরে আরেকটা ছায়ামূর্তি বেরিয়ে এলো বাড়ি থেকে। প্রধান দরজাটা মাথার উপর একটা লো ওয়াটের তবে জমকালো আলো জ্বলছিল। দরজা খোলায় বাড়ির ভেতর থেকে একটা চিলতে আলো ঠিকরে বেরিয়ে এলো।
বেতাল পায়ে একটা মেয়ে ছায়া শরীর হয়ে বেরিয়ে এসে পুরুষ ছায়ামূর্তির বুকে আছড়ে পড়ল। লোকটা মেয়েটাকে জড়িয়ে ধরল। ধীর স্বরে মন্ত্রের মতো সে কিছু বলল, আর সে মেয়েটা খুব মন দিয়ে সেটি শুনল। মেয়েটা মাথা তুলে দেখার ব্যর্থ চেষ্টা করল। ঠিক সেই সময় আরেকটা গাড়ি চলে গেল। লোকটা সেটা মোড়ে মিলিয়ে যাওয়ার অপেক্ষা করল। তারপর মেয়েটা প্রায় টেনে নিয়ে বাড়িতে ঢুকে গেল। তারপর দরজাটা বন্ধ করে দিল তারা। প্রায় আধ ঘন্টা পরে ওরা বেরিয়ে এলো। মেয়েটার পদক্ষেপ তখন কিছুটা হলেও স্থিতিশীল। লোকটা তাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করে নিল। দুজনে যুগলের মতো হাঁটতে লাগলো মোড়ের দিকে, গাছের ছায়া অবলম্বন করে। একে অপরকে অবলম্বন করেও তারা হাঁটল। একজোড়া চোখ বারান্দার অন্ধকার থেকে তাদের দিকে হাসল, যেন নিজের অতীতের কথা তার মনে পড়ল। পুরনো দিনের অভিজাত বিছানাতে শুয়ে আছে যুগল প্রসাদ সাউ, বুকের ওপর হাত জড়ো করা, চোখগুলো বন্ধ নিশ্চিন্তে। সে মৃত। হঠাৎ দেখলে মনে হবে পরম স্বস্তিতে সে ঘুমোচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর রায়পূর্ণা অধিকারী তৃতীয়বার পিছিয়ে গিয়ে ভুরু কুঁচকে দেহটাকে দেখছে। এরকম অদ্ভুত ক্রাইম সিন সে কখনো দেখেনি। খুন যে হয়েছে মনেই হচ্ছে না, না কোনো ব্লাডশেড, না অন্য কোনো কিছু, এমনকি না কোনো আক্রমণ বা স্ট্রাগলের চিহ্ন। খুনের বা অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ হিসেবে রয়েছে মুখায়ব অসম্ভব রকমের ফুলে গিয়ে লালচে বরণ ধারণ করেছে। এর কারণ সে জানে, কোনো এক নিষিদ্ধ খাবারে রঙের সাথে একটা ন্যাচারাল এলিমেন্টের মিশ্রণ। সে আত্মমগ্ন হয়েছিল চিন্তায়। জুনিয়র অফিসার ঈশান রক্ষিত গলা পরিষ্কার করার শব্দে চমকে উঠল। সে কয়েক পা পিছিয়ে গেল। তারপর চোখের উপরে চশমাটা ঠিক করতে করতে বলল, এই অভদ্রতার মানে কি? এরকম ভাবে শ্রীনাথ বহুরূপীর মতো হালুমকে করতে বলেছে শুনি? ঈশান একটা ফ্যাকাশে হাসি হেসে বলল, সকাল সকাল ব্রেকফাস্ট খাওয়া হয়নি বুঝি? এরকম রণচণ্ডী হয়ে আছো যে। হব না বলছো? এখানে একটা ক্রাইম ঘটেছে আর তুমি বলছো এমন কি ব্যাপার? আশ্চর্য একেবারে। আরও কিছু সে বলতো যখন ঘরে প্রবেশ করল রঙ্গন চ্যাটার্জি। সে আসতেই সবাই তটস্থ হয়ে গেল, একমাত্র পূর্ণা ছাড়া। রঙ্গন তাকে সুপ্রভাত বলতেই সে বর্তমান মেজাজে বলল, এখানেও একই ব্যাপার, ফুড কালার প্লাস ন্যাচারাল এলিমেন্ট। রঙ্গন বলল, আচ্ছা, সকাল থেকে বাইরের আবহাওয়া আর আপনার মুড দেখছি আয় তবে সহচরী মোডেই আছে। ঈশান কিছু বলতে যাচ্ছিল। রঙ্গন আর চোখে চুপ করালো তাকে। পূর্ণা বলল, দেখুন স্যার, এখন তো মজার সময় নয়। এই নিয়ে এটা 4th মার্ডার। প্রথমটা দুটোতে তাও ব্লাডের ট্রেস ছিল, ধস্তাধস্তির চিহ্ন ছিল, কিন্তু তারপর থেকে এই লোকটা নিজের মডেলস বদলে ফেললো। রঙ্গন ঘরটার চারিদিক দেখছিল ঘুরে ঘুরে। সর্বশেষে সে দাঁড়ালো বিছানার সামনে। কিছুক্ষণ সে দেহটাকে পর্যবেক্ষণ করে বলল, অন্যদের মতো উনিও কি সেক্স করছিলেন মারা যাওয়ার আগে? শিওর নই, অটোপসি করলে বোঝা যাবে। আমি শিওর। লুক অ্যাট দ্যাট, চেয়ারের ওপর টাওয়েল, স্লিপারটা উল্টে পড়ে আছে বাথরুমের দরজার কাছে, টেবিলের উপর গ্লাসটাও গড়াগড়ি খাচ্ছে, অ্যাশট্রেটা মাটিতে। একটা স্ট্রাগল তো হয়েছিল এখানে। এর আগের সিনগুলোতেও এই ব্যাপারটাই ছিল, কিন্তু ভিকটিম আনহাম। স্টেজ হতে পারে মনে হচ্ছে। রঙ্গন মাথা নেড়ে বলল, সেটা যদি হয়ে থাকে তাহলে খুনি বেশ বলশালী, কারণ সব বডি ইনক্লুডিং দিস 80 ওপর ওজন তো হবেই। কিন্তু আপনি যদি বলেন বক্সিং করতে করতে খুন করা হয়েছে, তারপর শুইয়ে দেওয়া হয়েছে, তাহলে একটাই প্রশ্ন, ভিকটিম এত নিশ্চিন্তে পরিষ্কারভাবে নিদ্রা দিচ্ছেন কি করে? একটা কিছু তো হচ্ছেই। সে তো হচ্ছে। রঙ্গন মাথা নেড়ে মেপে মেপে পা ফেলে ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিন্তু আরও কিছু সে দেখতে যাচ্ছিল ঠিক এমন সময় স্যার, লোকাল থানার অফিসার প্রসেনজিৎ নস্করের ডাকে মাথা ঘোরাতে গিয়ে রঙ্গনের নজরে পড়ল জিনিসটা। সে হাঁটু মুড়ে বসল ঘরের কোণে হাইব্যাক চেয়ারটার পাশে। ঈশান গ্লাভস এগিয়ে দিল। রঙ্গন না দেখেই সেটা নিয়ে হাতে পড়ে নিল। ঈশানও দেখতে পেয়েছে জিনিসটাকে। পূর্ণা এগিয়ে এসেছিল। সে দেখল রঙ্গনের হাতে একটা কাঠের লম্বা কাঠি, যার মাথায় ডুমকি মতো করা, চুলের বাহারি কাটা একটা।
সেটা এভিডেন্স ব্যাগে স্থানান্তরিত হলো। রঙ্গন আরেকটু ঝুঁকে পড়ল, তারপর সেইভাবে বলল, ম্যাডাম, আপনার লোকদের এই চেয়ারটা সরিয়ে দেখতে বলবেন। আরও কিছু স্যাম্পল পাবেন কিন্তু এখান থেকে। এরপর সে উঠে দাঁড়িয়ে আবার দেখতে লাগলো ঘরটাকে। এই মেজাজ ঈশান আর পূর্ণার উভয়েরই পরিচিত। রঙ্গন এখন মনে মনে হিসেব কষছে বা বোঝবার চেষ্টা করছে যে কি ঘটেছে গত রাত্রে। বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হলো, তারপর ঘুম ভেঙে ওঠার মতো সে দরজার দিকে মুখ ফিরিয়ে বলল, বলুন অফিসার। অফিসার নস্কর এতক্ষণ এসব দেখছিল। সে জানে এই অফিসারের ভালো সুনাম আছে লালবাজার আর তার বাইরে। সে বলল, একটা আই উইটনেস পাওয়া গেছে মনে হচ্ছে স্যার। ওকে, চলো শোনা যাক। বাইরে বসার ঘর, সেখানে দরজার কাছে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা, হাতে একটা ওয়ার্কিং স্টিক। পেছনে তার আয়া দাঁড়িয়ে আছে। রঙ্গন অভিবাদন করে তাকে বসতে বলল। বৃদ্ধা বলল, বসলে আবার উঠতে কষ্ট হবে। আচ্ছা, অফিসার বলছেন আপনি নাকি কিছু দেখেছেন? হ্যাঁ, এই যুগল প্রসাদ সাউ বেশ টেরা লোক। ওর বউ আর ছেলেরা দিল্লিতে থাকে বহুদিন হলো। এই বাড়িটা ওর শ্বশুরের ছিল। পার্ক স্ট্রিট না কোথায় যেন ওদের বাড়ি। এই বাড়িটা যুগল প্রসাদ ব্যবহার করতো ওর সব খারাপ কাজ করার জন্য। যেমন কাল রাতে ওরা দুজন ছিল, একটা লোক আর একটা মেয়ে। তখন ওই রাত 11টা বাজে, বৃষ্টি থেমেছে। আমি বারান্দায় গেছিলাম একটু হাওয়া খেতে, একটু বাইরের পরিস্থিতি দেখতে। তখন ওদের দেখতে পেলাম এই বাড়ি থেকে বেরিয়ে আসতে। লোকটা বেশ সাবধানী, ধূর্ত হুলোর মতো চারপাশে দেখতে দেখতে হাঁটছিল, আর মেয়েটাকে সে জাপটে ধরেছিল। সে হাঁটতেই পারছিল না, বেহুশ হয়ে পুরো। অবশ্য এরকম তো কতই দেখলাম গত 6-7 বছর ধরে। বৃদ্ধা একটানা বলে থামল। এবার রঙ্গনের মনে তখন বেশ অনেকগুলো প্রশ্ন, অনেক ভাবনা আর উপভাবনা করা নাড়তে লাগলো। এতদিন তারা জানতো একজনেরই কাজ এই খুনগুলো। মাঝে অবশ্য তারও মনে হয়েছিল দুজনই আছে, কিন্তু সেটা সে নাকচ করেছিল। কিছুক্ষণ আগে পাওয়া চুলের কাঁটাটা অবশ্য তাকে সেই চিন্তায় ফেরত নিয়ে গেছে বটে। এখন এই বৃদ্ধার বয়ান সেটাকেই শিলমোহর দিচ্ছে একটা, কিন্তু তবুও কিছু একটা থেকেই যাচ্ছে। সে বলল, আচ্ছা, আপনার তাহলে সন্দেহ হলো কেন মিসেস দত্ত অফিসার? সন্দেহ হলো কারণ যুগল সাউ মেয়ে নিয়ে আসতো। তারা রাতে থাকে আর সকালে যায়। তাদের সাথে কোনো পুরুষ থাকে না। গত রাত্রে লোকটার হাবভাব বললাম না, কেমন ভালো ঠিক ছিল না। অত রাত্রে ওরকমভাবে যাওয়া আসা, আর তারপরেই এই ঘটনা। রঙ্গন মাথা নাড়ল। তারপর সে প্রশ্ন করল, আপনি কিছু ভুল দেখেননি তো? আমি জানি অফিসার, আপনি ভাবছেন আমার চোখ দুর্বল হয়ে গেছে। কি দেখতে কি দেখেছি। এই বাড়ির সামনেই একটা পোস্ট আছে, আর এই বাড়ির দরজার মাথায় একটা বাহারি কিন্তু জমকালো আলো আছে। তাতে সবই পরিষ্কার দেখা যায়, আর সেই আলোটা অবশ্য এখনো জ্বলতে দেখলাম। রঙ্গন অফিসার নস্করের দিকে তাকালো। তিনি দরজার দিকে এগিয়ে গিয়ে মাথা বাড়িয়ে দেখে বলল, হ্যাঁ স্যার। এবার বলুন অফিসার, আমার চোখ কতটা দুর্বল। থ্যাংক ইউ ম্যাডাম। তবে ওদের মুখ দেখতে পেয়েছিলেন কি? না, লোকটা একটা টুপি পরেছিল, আর মেয়েটা ওড়না দিয়ে নিজেকে আড়াল করে রেখেছিল। তবে ওর পনিটেল ছিল। সেটা কি রঙের ছিল সেটা আমি ঠাউর করতে পারিনি। রঙ্গনের সামনে কেস ফাইলগুলো এদিক ওদিক হয়ে আছে। গত 1 দিন ধরে সে ফাইলগুলো খুঁটিয়ে পড়েছে।
বারবার করে ছবিগুলো দেখেছে, রিপোর্টগুলো ঘেঁটে দেখেছে তন্ন তন্ন করে। ঘটনার সূত্রপাত 2 মাস আগে। দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল হোটেলে চেক ইন করেছিলেন অম্বরীশ গাঙ্গুলি। সপ্তাহপ্রান্তে প্রায়শই তিনি এই হোটেলে আসেন, একাই। তার নামে একটা সুইট বুক করা থাকে। সেখানে বিশেষ বিশেষ সন্ধেতে আগে থেকে চেক ইন হয় এসকর্টের। অম্বরীশ শুধু কল করে দেয় একটা হোটেল ম্যানেজারকে। চেক ইনের সময় উপস্থিত থাকে তার ডান হাত ওয়াজিদ আবদুল্লাহ। হোটেলের রেকর্ডে উল্লেখ থাকে অম্বরীশ গাঙ্গুলি চেক ইন করলেন অমুক সময়। সেই এসকর্টের ঘরে পৌঁছে দিয়ে লবিতে অপেক্ষা করে। বস এলে তবেই তার ছুটি। অম্বরীশ গাঙ্গুলি প্রসাদ ফুড ফার্মের বর্তমান মালিক। 3 পুরুষের ব্যবসা তাদের। কলকাতায় প্রতি সকালবেলা কাগজের সঙ্গে চা আর বিস্কুট উপস্থিত থাকে। অধিকাংশ গৃহস্থের সেই বিস্কুটের কোম্পানি হল প্রসাদ ফুড ফার্ম। শুধু কলকাতায় অবশ্য তাদের বিস্তৃতি সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ নানা জায়গায় তাদের উপস্থিতি লক্ষণীয়। ইদানিং ভারতের আরও প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে। এখন তারা এই বছরের শেষে বিদেশে মাটিতে পা রাখার পরিকল্পনা করছে বটে। সেদিন রাত 9টা নাগাদ অম্বরীশ গাঙ্গুলি চেক ইন করেন সত্যি করে। সেটা রেকর্ডে যায় না। যারা দেখে তারাও কিছু দেখে না দেখলেও সেরকমই এক ভান করে। এটা ব্যবস্থাপনা বহুদিনের, বা এই ব্যবস্থাপনা রয়েছে অনেক কাল আগের। দক্ষিণ কলকাতার বিভিন্ন হোটেলে এই আয়োজন করা আছে। কবে কোথায় সেটা জানতে পারে শুধু ওয়াজিদ আর হোটেলের ম্যানেজার। পরের দিন সকালে রাতের এসকর্টকে আর বেরোতে দেখা যায় না। অম্বরীশ গাঙ্গুলি কোনো কল যায় না ওয়াজিদের কাছে। তার ছুটি রাতে হলেও সে পার্কিং স্পেসে গাড়িতে অপেক্ষা করে থাকে। ভোরে বা সকালে ফোন না পাওয়াতে সে রুমে যায়। দরজা ভেজনেই ছিল। বেডরুমে অম্বরীশ গাঙ্গুলি মরে পড়েছিল। মুখটা অসম্ভব রকমের ফুলে রক্তবর্ণ ধারণ করেছে সেই মুখ। পোস্টমর্টমে রিপোর্ট অনুযায়ী বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছিল আগেই। পরে ছুরি চালানো হয়, কিন্তু কি বিষ সেটা এখনো জানা যায়নি। তদন্তকারী স্থানীয় অফিসার প্রসেনজিৎ নস্করের সন্দেহ ও তৎপরতায় সেটা ফরেন্সিক ল্যাবে যায়। সেই রিপোর্ট আসার আগে আরেকটা খুন হয়। এবার মৃন্ময়ী ফুড প্রসেসিং বর্তমান মালিক নির্মাল্য আচার্য। তিনিও অম্বরীশ গাঙ্গুলির মতো সপ্তাহান্তের আয়োজন ও ব্যবসা করে রেখেছিলেন। এবার অবশ্য মাঝরাত্রে হোটেলের রিসেপশনে কেউ ফোন করে সংবাদটা দেয়। ঠিক এইবারে ক্রাইম সিন দেখেই ইন্সপেক্টর নস্কর ফরেন্সিককে ডাকে। জানা যায় 2 শিল্পপতিকে নিষিদ্ধ ফুড কেমিক্যাল দেওয়া হয়েছিল, সাথে কোনো ন্যাচারাল এলিমেন্ট। এই 2 ক্ষেত্রে অবশ্য অনুঘটক হয়েছিল রেড ওয়াইন। এরপর কেস 2 ব্যবসায়ী পরিবারের চাপে লালবাজার হোম সাইডে যায়। এই বদলের মধ্যেই ঘটে যায় 3য় খুনটা। এবারে অবশ্য হোটেলে নয়, কোনো ঘর নয়, বাইপাসের ধারে গাড়ির মধ্যে পাওয়া যায় ফুড ইন্সপেক্টর অখিলেশ লাহিড়ির দেহ। আগেরবার যদিও বা নলি কাটা হয়েছিল, এবারে সেটা করেনি খুনি। পরিবর্তে নিষিদ্ধ রাসায়নিক আর ন্যাচারাল অনুঘটক ব্যবহার করেছে। এই ক্ষেত্রে অরেঞ্জ জুস, কারণ লাহিড়ি ড্রিঙ্ক করতেন না। 2 মাসে এই খুনগুলো কলকাতায় বেশ হইচই ফেলে দিল। খুনি কোথাও কোনো সূত্র বা লুজ এন্ড রেখে যায়নি। হোটেলের ক্যামেরায় সেই মেয়ে দুটোকে শনাক্ত করা যায়নি। তাদের মুখগুলো ওভারসাইজ সানগ্লাস আর ওড়নায় আবৃত। 3য় ক্ষেত্রে আশেপাশে কোনো ট্রাফিক ক্যাম্প পাওয়া যায়নি। এর মধ্যে ঘটে গেল ঠিক আরেকটা খুন, যুগল প্রসাদ সাউ। রিপোর্টগুলো ঘাঁটতে ঘাঁটতে রঙ্গন চেয়ারে গা এলিয়ে দিল ধীরে ধীরে। চোখ বুজে কেসটার নানান দিক পর্যবেক্ষণ করছিল সে। একটাই কারণ ঘাই মেরে যাচ্ছিল তার চিন্তায়, যেমন অ্যাকোয়ারিয়ামের কাছে মাছ ঘাই মারে, ঠিক তেমন। সেটা হলো 6 মাস আগের আরেকটা কেস। ঈশান ঘরে ঢুকে স্যারকে ধ্যানমগ্ন সাধু বেশে দেখে বুঝতে পারল তিনি গভীর চিন্তাজালে রয়েছে। সে নিঃশব্দে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটু শব্দ করার ফলে সেখানে প্রবেশ করল ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর রায়পূর্ণা অধিকারী। সে রীতিমতো উত্তেজিত। দরজার শব্দে রঙ্গন চোখ খুলল। বিরক্ত হলো, সেটা প্রকাশ করার সুযোগ সে পেল না। ডক্টর, তার আগেই ডক্টর অধিকারী তার হাতের ফাইলটা টেবিলে সশব্দে নিক্ষেপ করে বলল, দেখি যদি কিছু পাওয়া যায়। কিন্তু সেগুলো বড় কমন। খড়ের গাদায় সূচ খোঁজা হয়ে যাবে। তাও লাগবে। এই তত্ত্ব তালাশ দক্ষিণ কলকাতায় আবদ্ধ রাখো আপাতত। সব খুনগুলোই এই একই অঞ্চলে হয়েছে।
আমার মনে হচ্ছে এই অঞ্চলের বড় যে কেমিস্ট শপ আছে সেখানে কোথাও ট্রিগার হবে, কোনো না কোনো এক বা একাধিক কেমিক্যাল, রিপিটেড পারচেস। খেয়াল রেখো এটা। ঈশান লক্ষ্য করল, কারণ রঙ্গন তখন ফাইলে ফিরে গেছিল। সে কিছু একটা পড়ছিল। ঈশান ডক্টর অধিকারীকে জিজ্ঞাসা করল, আপনি কি আর কিছু অবজার্ভ করেছেন ডক্টর? রঙ্গন মাথা তুলল। ডক্টর অধিকারী বলল, হ্যাঁ, আসলে একটা ডাউট, কিন্তু আমি নিশ্চিত নই। তবে এই মহিলা মনে হচ্ছে উইগ ব্যবহার করেন, কারণ শেষ ক্রাইম সিনে একটা স্ট্র্যান্ড অফ হেয়ার পাওয়া গেছে, আর সেটা বেশ লম্বা আর ধূসর রঙের, স্মুথ নয়। মানে এই মহিলা নিজের কেশ চর্চা যত্ন নিয়েই করেন, না হলে তার চুল এতটাও রাফ অ্যান্ড টাফ হবে না। হ্যাঁ, বাট সে মেজ দত্ত তো বলেইছিলেন সঙ্গী পুরুষটার পনিটেল ছিল, তো তার হতেই পারে। আমারও সেই আন্দাজ। তাও আমি ডিএনএ অ্যানালিসিসের জন্য পাঠিয়েছি। সেই পুরুষের হলে অন্তত রেকর্ডেড থাকবে। অবশ্যই। এখন সেই পুরুষ সঙ্গীটাও যে কোথা থেকে জুটলো। তবে একটা ব্যাপারে আমরা কিন্তু শিওর, এই লোকটা কেমিক্যাল সম্বন্ধে ভালোই জানে। এখন এই কেমিস্টদের জিজ্ঞাসাবাদ করে দেখা যাক যদি কিছু মেলে কিনা। বিপ্লবকে বলতে হবে মেডিকেল কলেজ বা কলেজ স্ট্রিটের ওদিকে যে দোকানগুলো কেমিক্যাল নিয়ে লেনদেন হয় তাদের ওখানে খবর নিতে। ওই অঞ্চলে প্রায় 2 বছরও পোস্টেড ছিল। তুমি পুরনো ফাইলগুলো বার করো আর বিপ্লবকে নতুন কেসটা দেখতে বলি। দুটো ছিন্ন সুতো জোড়া করতে হবে। আর স্যার, 6 মাস আগের কেস ফাইলটা লাগবে তো, ওই পয়জনিং স্ক্যান্ডালের ফাইলটা? হ্যাঁ, ওটা আমি ব্যবস্থা করছি। যা রেড টেপের ঝামেলা। দেখি ডিজি স্যারের কাছে রিকোয়েস্ট করে, আশা করি উনি ব্যবস্থা করে দেবেন। তবে পরবর্তী টার্গেট কে হবে আন্দাজ করা যায়। কে? বিজন দাশগুপ্ত তো, মেডিসন মেডিকেলের মালিক? একদম ঠিক। এই ম্যাডাম পর পর নাম ধরে লিস্টি মিলিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। ঈশান, ওনার সিকিউরিটি বাড়াতে হবে না, শুধু নজরদারির ব্যবস্থা করো। খুনিদয়কে আটক করতে গেলে সার্ভিলেন্স দরকার। আশেপাশে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওকে স্যার, আমি প্লেন ড্রেসের কিছু কনস্টেবল আর তার সাথে আমার কিছু খবরদারি লাগিয়ে দিচ্ছি। ডক্টর অধিকারী, এই অ্যানালিসিস বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি ডিজি স্যারকে অনুরোধ করব যাতে স্পিডে হয় এটা। নাও লেটস গেট ডাউন টু ওয়ার্ক। প্রথমে দুর্গাপুর, তারপর মুর্শিদাবাদ, তারপর আলিপুরদুয়ার। ধীরে ধীরে ব্যাপারটা ঘটছিল। সংবাদটা সবাই পাচ্ছিল আর বলা হচ্ছিল কখনো চিকিৎসার গাফিলতি, কখনো বা হাসপাতালের দুর্নীতি সামনে। প্রত্যেকটা জিনিস যেন একের পর এক আসছিল। কয়েক সপ্তাহ সেই নিয়ে ঝামেলা হওয়ার পর সব আবার চুপ। এরকম কয়েক মাস চলার পরে আচমকা একটা ফেসবুকে পোস্ট সব নাড়িয়ে দিল। ডক্টর সুশ্রুত নামে একজন পোস্ট করতে লাগলো রিপোর্ট, সাথে কোম্পানির নাম আর সেই প্রোডাক্টের নাম নিয়ে। তাতে দেখা গেল নিষিদ্ধ ফুড কালার মেশানো হচ্ছে খাবারের মধ্যে। তার মধ্যে যেমন বেবি ফুড আছে, তেমনই আছে বিস্কুটের মতো দৈনন্দিন সাধারণ খাবার। এরপরে আসতে লাগলো স্যালাইন আর কিছু প্রাণদায়ী ওষুধের মধ্যে ভেজাল মেশানো। এইসব কোম্পানির মালিক কিছু ঘন্টার জন্য গ্রেফতার হলেন বটে। তাদের কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ চলল, কিন্তু শেষে কিছুই হলো না। যে প্রোডাক্টগুলো আর ওষুধগুলো প্রশ্নে এলো সেগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপর স্থিমিত হতে হতে ব্যাপারগুলো আড়ালে যেতে আরম্ভ করল। আর যখনই সেই ব্যাপারগুলোর ব্যাপারের তদন্ত ধীর হতে লাগলো, তখনই আরম্ভ হলো খুনগুলো। সেই কথা আগেই বলা হয়েছে। ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আলিপুর সূত্রে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এখন এই সপ্তাহ ধরে বৃষ্টি হবে। বালিগঞ্জের এটা আদি অংশ বলা যায়। অনেক পুরনো সব একদা সমৃদ্ধশালীদের বাসভবন এখানে আছে। অবশ্য সেই রাজারা নেই, তবে তাদের বংশধরের শাখা প্রশাখা আছে। শরিক হয়ে পায়রা খোপের মধ্যে বাসা তাদের। অবশ্য কিছু ভেঙে এখন ফ্ল্যাট হচ্ছে বটে। এরকমই এক ৭০ দশকের বাড়ির দোতলার এক ঘরে মুখোমুখি এখন ডক্টর অরুণ সেনগুপ্ত আর লালবাজারের 2 গোয়েন্দা রঙ্গন চ্যাটার্জি আর ঈশান রক্ষিত। ঘরের দেওয়ালে ড্যাম্পের প্রভাব। বাইরে কাঁচের জানলাটা বন্ধ, ভেতরের খড়খড়িটা খোলা।
ময়লা ফ্যাকাশে এই আলোর সঙ্গে মিশছে দেওয়ালের মাঝারি ওয়েদারের হলুদ বাল্বটা, আর সৃষ্টি হয়েছে একটা ঘোলাটে আবহাওয়া। আসবাব রিক্ত এই ঘরে শুধু একটা সোফা রয়েছে, তার জায়গায় জায়গায় আবার গর্ত, আর আছে 3টে কাঠের চেয়ার, আর মাঝে মাঝে একটা নিচু প্লাস্টিকের গার্ডেন টেবিল। দেওয়ালে কিছু পুরনো পারিবারিক ফটোগ্রাফ ঝুলছে, তাদের উপর ধুলোর কালির প্রলেপ। দেওয়ালে কিছু কাঠের তক্তা বা টাক গাঁথানো, খালি শূন্য। একটা সরু গলির শেষে এই বাড়িটা বলে গাড়ির আওয়াজ বা দিনের দৈনন্দিন শব্দ শ্রুতিগোচর হয় না। তার উপর বৃষ্টির ছাঁটের জন্য ঘরের দরজাটাও বন্ধ। বাইরেই বারান্দা এবং অংশবিশেষ যা রেলিংগুলো ভেঙে গেছে। সময় যেন থেমে গেছে এখানের মধ্যে। ঠিক আলাদা এক জগৎ যেন তৈরি করেছে এই ঘরটাকে কেন্দ্র করে। ডক্টর সেনগুপ্ত বয়স্ক লাগলেও আদতে তার বয়স 45, 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা, রোগা এবং অল্প ঝুঁকে হাঁটে, মাথার স্বল্প চুল পনিটেল করা, চোখে একটা মোটা বাদামি চশমা। বাল্বটা তারা উল্টো দিক বলে সেগুলোকে কাঁচ পূর্ণিমার হলে চাঁদের মতো লাগছে। মুখে দাঁড়িয়ে থাকার জন্য ভাঙা চোয়াল অনেকটাই আবরিত। 3 জনে বসে আছে ত্রিভুজের 3 কোণ হয়ে। ডক্টর বলছেন, আপনারা আসবেন আমি আন্দাজ করেছিলাম। অল্প সুবিধা হলেও আমি ক্ষমা প্রার্থী। আপনার কি এটা চেম্বার? না, ওটা নিচের তলায়। তবে আমি ওখানে আপনাদের সাথে কথা বলতে চাই না, কারণ আমি বলতে বাধ্য নই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অফিসার্স। রঙ্গন মাথা নাড়ল। সেটা জানা তার এখতিয়ারের বাইরে নয়, তবুও তাকে মানতে হবে। কোনো ওয়ারেন্ট নেই এই জিজ্ঞাসাবাদের মধ্যে। ডক্টর সেনগুপ্ত বললেন, আমি ওইগুলো পোস্ট করেছিলাম যাতে লোক জানতে পারে সত্যিটা। প্রথমে মনে হয়েছিল এই মেডিকেল পয়জনিংটাকেই ফোকাস করব, তারপর ভাবলাম তার আগে একটু প্রলোগ দরকার, তাই আস্তে আস্তে একটা একটা করে। আমি যদি এটা অনুমান করে নিই যে আপনি খুনগুলো করেছেন, সে আগাম বার্তা আপনি দিয়েছিলেন, আর যাতে পাবলিক সিম্প্যাথি আপনার সাথে থাকে। বেশ বলেছেন অফিসার। তবে আমার যদি করারই থাকতো তাহলে খুন করে জানান দিতে পারতাম কারণগুলো, আর সেটাও নামে নয়, বেনামেই। ডক্টর সুশ্রুত নামটা তো আপনি ব্যবহার করেছিলেন। হ্যাঁ, তারপর ভাবলাম লুকিয়ে কী লাভ, আমি তো খারাপ কিছু করছি না। বলে উনি হাসতে লাগলেন। রঙ্গন হালকা হেসে বলল, সেটা ঠিক। এমন সময় দরজাটা খুলে গেল। ঘরে প্রবেশ করলো একটা নারী। হাতে স্টিলের থালার উপর 3টে চায়ের কাপ আর প্লেটে বিস্কুট। তার পরনে মলিন বেরঙ্গিন ঘটি হাতা নাইটি, চোখে একটা হাই পাওয়ারের চশমা, আর সামনের দাঁতগুলো বেশ উঁচু হয়ে ঠেলে বেরিয়ে এসেছে ঠোঁটের বাইরে। আলোর জন্য নাকি কে জানে গায়ের রং তার কালো লাগলো। মাথার চুলটা সুতিল পাকিয়ে খোঁপা করা, কোনো প্রসাধনের লক্ষণ নেই। ঈশান লক্ষ্য করল একটা সৌন্দর্য যেন আড়াল হয়ে আছে এই বিষাদৃশ্য আবরণের। রঙ্গন লক্ষ্য করল সেটা। সাথে মহিলাটার হাতগুলো যেন কাঁপছে মনে হলো তার। ডক্টর উঠে গিয়ে তার হাত থেকে থালা নিয়ে টেবিলে রাখল। মহিলাটা অভাগ্যতদের একটু দেখে নিয়ে বেরিয়ে যেতে গিয়ে চৌকাঠে হোঁচট খেল। ডক্টর উঠতেই যাচ্ছিলেন, মহিলাটা হালকা ঘাড় ঘুরিয়ে নিষেধ করল। দরজাটা কিঞ্চিত খোলা থাকল। সেই সরু রেখা এসে ত্রিভুজের মাঝে ডায়াগোনালটা কেটে দিতে লাগলো ধীরে ধীরে। ডক্টর সেনগুপ্ত চেয়ারে বসে বলল, ওর নাম মালিনী, আমার বউ। কি মনে হলো ওর বয়স অনেক, তাই না? তাহলে শুনুন অফিসাররা ওর কথা। আপনাদের একটা গল্প শোনাবো। গল্প আমরা শুনতে আসিনি, আর আমরা অন ডিউটি আছি, তাই চা বা কিছুই খেতে পারবো না। বাইরে বৃষ্টির সাথে চা আর সিগারেট এবং একটা গল্প। সন্ধে হলে বলতাম মোড়ের মাথায় খুব ভালো তেলে ভাজা পাওয়া যায়। আরে দাঁড়ান অফিসার, এই গল্পটা আপনাদের শুনতেই হবে, না হলে হবে না যে। উত্তরের অপেক্ষায় না থেকেই একটা চায়ের কাপ তুলে নিয়ে তিনি আরম্ভ করলেন। মালিনী খুব সুন্দর ছিল জানেন। আপনারা হয়তো জানেন আমি লন্ডনে থাকতাম। ডাক্তারি সাইকিয়াট্রিস্ট হিসাবে আমার পসার ভালোই ছিল। 2002 নাগাদ আমার মা মারা গেলেন। বছর ঘুরতে ঘুরতে বাবা। আমি বিলেতের পাট চুকিয়ে চলে এলাম কলকাতায়। এখানেই চেম্বার করলাম। বাঙালিদের দোষ কি জানেন? ওরা মনের ব্যামোর সাথে মাথার ব্যামো গুলিয়ে ফেলে। পাগলের ডাক্তার হিসেবে আমাদের দাগিয়ে দেয়। তাই পসার জমেও জমছিল না।
ওই কিছু উঁচু স্তরের লোক আসতো আমার কাছে। একদিন মালিনী এলো, একাই, এই কাছেই ওর বাপের বাড়ি। আলাপ জমে উঠল, ভালো লাগতে শুরু হলো। মালিনীকে বিয়ে করলাম ওর অবস্থা জেনেই, যদিও শ্বশুরবাড়ি এই বিয়েকে স্বীকৃতি দেয়নি। কিছু বছর পর মালিনীর চোখে প্রবলেম দেখা দিল। ডাক্তার ওকে এক আই ড্রপ দিল, সারার পরিবর্তে ওর চোখ জোড়া গেল। নার্ভের প্রবলেমও ছিল, সেটাও ভুল ওষুধে বেড়ে গেল। ওর হাত কাঁপা সবসময় লেগেই থাকে। আমি হলাম সাধারণ এক ডাক্তার আর নর্মাল সিম্পল সিটিজেন। পুলিশ কোর্ট করব ভেবেছিলাম, মালিনী বাধা দিল। কি হবে করে? 2 দিন হা হুতাশ হবে, তারপর যে কে সেই। আর আমার আবার এই সিম্প্যাথি একদম পছন্দ না। সো যখন এই ঘটনাগুলি শুরু হলো তখন আমি ভাবলাম সামথিং নিড টু বি ডান। সেই ভাবনা থেকে গত 1-1.5 বছর ধরে রিসার্চ আর ইনভেস্টিগেশন করে আমি রিপোর্ট তৈরি করতে লাগলাম। এই ঘটনাগুলিকে ক্যাটালিস্ট বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা করেছেন সেটা কোনোভাবেই অপরাধ নয়। তবে খুনগুলোর সাথে আপনার যোগ পেলে কিছু করার থাকবে না কিন্তু। ডক্টর মুচকে হাসলেন। উনি যেন সবই জানেন। ডক্টর সেনগুপ্ত ওদের দরজা অব্দি ছেড়ে দিলেন। গাড়িতে উঠে ঈশান লক্ষ্য করল রঙ্গন চুল ঠিক করছে রিয়ার মিররে। স্যার হ্যান্ডসাম হলেও কোনোদিন শৌখিন বা নিজের প্রতি যত্ন নেন। রাই বলে নাকি এই নেগলেক্টেড বিউটি স্যারের এক্স ফ্যাক্টর। সে সিট বেল্ট লাগাতে লাগাতে প্রশ্ন করল, জানলায় একটা কেউ ছিল, সেটা স্বাভাবিক। তবে লক্ষ্য করেছো ডক্টরের চশমার ফ্রেমটা যতটা আধুনিক তার বউয়ের ততটাই ক্লাসিক, পুরনো। ঈশানের মনেও দুটো জিনিস খচখচ করছিল। প্রথমটা স্যারের সাথে মিলছে, সে দ্বিতীয়টা বলল, একবার মনে হলো মিসেস সেনগুপ্ত চৌকাঠে হোঁচট খেলেন আর চশমাটা তুললেন, কিন্তু কিছু একটা রয়েছে ওই সাধারণ ব্যাপারটায়। রঙ্গন সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, ব্যাপারটা হলো হোঁচট খেলেন বটে, তবে চশমা তুললেন নাকি ঠোঁটে হাত দিলেন সেটাই। ঈশান গাড়িতে স্টার্ট দিচ্ছিল। আচমকা একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল। সে বলল, ডেঞ্জারটা নকল, আর্টিফিশিয়াল। সেটা হলে কারণটা কি? পরিচয় আড়ালে কি প্রয়োজন? স্যার, এরা খুনি হতে পারে। নাও হতে পারে। মেডিকেল ফেলিওরের জন্য অনেক সময় পেশেন্টের শারীরিকভাবে ক্ষতি হয়ে থাকে, তার জন্য এইসব পদ্ধতি অবলম্বন করতে পারে। নাও চলো লোকাল থানা ঘুরে যাই, এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না। ঈশান ভাবল, স্যার তো এত সহজে কাউকে ছেড়ে দেয় না, তাহলে ব্যাপারটা কি? ইন্সপেক্টর নস্কর বললেন, আপনারা বলার পরে আমার তরফ থেকে ছানবিন করা হয় ওই প্রফেসরের সম্বন্ধে। ওনার এখন বয়স 45। কম বয়সে, মানে এই ধরুন 22 থেকে 25 বা 26 বছর বয়স অবধি উনি লন্ডনে ছিলেন। 2003 সাল নাগাদ বাবা মারা যাওয়ার পর তিনি কলকাতায় আসেন বোনের খেয়াল রাখবেন বলে। তারপরের বছর উনি পুনেতে শিফট করেন, সেখানে তিনি বিয়ে করেন। সেখানে তার বোনও মারা যায়। সেটা অবশ্য জানা যাচ্ছে না কবে। উনি 2-3 বছর আগে ফিরে আসেন বউকে নিয়ে। এখন পৈতৃক বাড়ি মেরামত করে রয়েছেন স্ত্রীকে নিয়ে। উনি মাঝে মধ্যে দোকান বাজার যান, তবে ওনার স্ত্রীকে কেউই দেখেনি। অন্তর্মহলবাসিনী হয়েই থাকেন। তার মানে অনেক দুঃখ আর অনেক ঘাট পেরিয়ে এই ডক্টর এসেছেন। এখন ক্লান্ত পথিকবর হয়ে নিজের ঘরে বসত করছেন স্ত্রীকে নিয়ে। কিন্তু উনি এই পুনের ব্যাপারটা আমাদের বললেন না। আপনারা গিয়েছিলেন? আসলে ডক্টর পুনের ব্যাপারটা কারুর কাছেই বলেন না, হয়তো বোনের শোকে। হতে পারে, আবার নাও। আচ্ছা অফিসার, ওদের কোনো আত্মীয় স্বজন? না স্যার, ডক্টর সেনগুপ্তর ওই একটাই বোন ছিল, এখন আর কেউ নেই। তবে ওনার স্ত্রীর দিকে কেউ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা জানা যাচ্ছে না। বুঝতেই পারছেন, লিমিটেড রিসোর্স, টাইম লাগবে। ডক্টর বলছিলেন ওনার মিসেস এই কাছেই কোথাও থাকেন, নিশ্চয়ই কিছু জানতে পারবেন। ওকে স্যার, আপনাকে জানাবো। তবে স্যার আমি আর একটা কাজ করেছি, হ্যাঁ, ওই নিজের উদ্যোগে। এবং সেটা কি? আপনাদের হয়তো খেয়াল পড়বে,
ওই কোভিডের আগে পুনেতে বেশ কিছু খুন হয়েছিল। রিয়েল এস্টেট ডেভেলপার আর ইনভেস্টররা ছিল ভিকটিম। তো আমি সেই রিলেটেড ফাইলগুলো চেয়েছি, কিন্তু ওরা অ্যাপ্রুভ করেনি। হাই অথরিটির পারমিশন বা অথরাইজেশন প্রয়োজন, তার জন্য আর কি। রঙ্গন কিছুক্ষণ তাকিয়ে থাকলো সামনে বসে থাকা অফিসারের দিকে। সে বুঝতে চাইল কোন কারণে নিজের এখতিয়ারের বাইরে গেল এই অফিসার। সে বেশ গম্ভীর হয়ে প্রশ্ন করল, হোয়াটস দ্য রিজন অফিসার? অফিসার নস্কর একটু চুপ থেকে বলল, জানি এটা আমার এরিয়া অফ কনসার্ন নয়। আসলে 21-22 বছর আগে খুনগুলো হওয়ার সময় ডক্টর শহর ছাড়েন, পুনেতে সেটেল হন, তারপর আবার ফিরে আসেন। কিন্তু সেই সময়ে পুনেতে খুনগুলো হয়। সো আই ওয়াজ থিঙ্কিং, যদি কিছু বা কোনো কানেকশান থেকে থাকে। রঙ্গন আবার চুপ। সে বুঝল অত কড়া হওয়া তার অনুচিত হয়েছিল। এই ধরনের অফিসার লালবাজার কেন, গোটা পুলিশ ফোর্সে কমই আছে। ঈশান বুঝল এই অফিসার তার স্যারকে টক্কর মেরেছে। সে স্যারের চোখে বিরক্তি দেখেছিল, এখন দেখছে সেটা চলছে। ঠোঁটে হাসি এনে হাত বাড়িয়ে বলল, গুড জব, আপনি অনেক সাহায্য করলেন। রিপোর্টগুলো আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আজ থেকে 21-22 বছর আগে যে খুনগুলো হয়েছিল সেটার বিষয়ে কিছু জানা যাবে? ইন্সপেক্টর নস্কর হাসলেন হালকা করে। তারপর তিনি বললেন, হ্যাঁ, সেটাও তত্ত্বতালাশ চালিয়েছি, তবে সেরকম কিছুই জানা যায়নি। আচমকা আরম্ভ হয়ে আচমকা শেষ। ওই কেস সংক্রান্ত ফাইলও এখানে এখন নেই, কারণ তখনকার লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে সেগুলো নিয়ে গেছিল তাদের তদন্তের স্বার্থে। রঙ্গন মাথা নেড়ে বলল, ইন দ্যাট কেস আমাদের এখন অপেক্ষা করতে হবে বা অন্য কোনো মিন দিয়ে এই তদন্ত করতে হবে। ঠিক আছে অফিসার, রাইট নাও আপনার লোককে নজর রাখতে বলুন ডক্টরের ওপরে। অফিসার নস্কর আশ্চর্য হয়ে বলল, স্যার, আপনি ধরে ফেলেছেন? হ্যাঁ, মোড়ের মাথায় এই সময় কেউ দাঁড়িয়ে থাকতে পারে, তাও আবার সে যদি হয় ডেলিভারি বয়। ঈশানের খেয়াল পড়ল ছেলেটাকে। আসতে যেতে সে দেখেছিল বাইকের উপরে এসে বসেছিল সে, যেন দুনিয়ার কোনো তারা ওর নেই। অফিসার বলল, আমি মিসেস সেনগুপ্তর ব্যাপারে খবর নিয়ে জানাবো স্যার আপনাকে, কিছু পাই আর নাই পাই। না রঙ্গন, ইটস আ ডেড এন্ড। কিছুই মিলছে না। কোনো কেমিস্ট, কোনো ফার্মাসিস্ট হদিশ দিতে পারছে না। ব্ল্যাক মার্কেটও ক্লিন, নাথিং অ্যালার্মিং। এখন অপেক্ষায় আছি যদি সাইবার সেল কিছু জানাতে পারে। ডার্ক ওয়েব ওরা ঘাটছে, তবে এই ব্যক্তি যে পরিমাণে এগুলো কিনেছেন সেগুলো নর্মাল কোয়ান্টিটিতেই কিনেছেন, যাতে অ্যালার্ম রেজ না হয়। তোমার খবরিরাও তাহলে এই ম্যাটারে ব্যর্থ আপাতত। অবশ্য ওদের মধ্যে কয়েকজন ওই ডার্ক ওয়েব সম্বন্ধে ভালোই জানে। তারা কিছু না কিছু বার করে আনবে জানি। কিছু রিলিজ হিস্ট্রি সিটারও আছে, তারাও দেখছে। কিছু না কিছু তো পাওয়া যাবেই। রঙ্গন একটু চুপ থেকে বলল, 1.5 সপ্তাহ কেটে গেল, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নট আ সিঙ্গেল ক্লু। পুনে থেকে যে ফাইলটা মিলল সেখানে একটা ডিএনএ রিপোর্ট আছে, সেটাও অবশ্য রিলায়েবল নয়। চাদরের ওপর থেকে স্পার্ম সোয়াব। হ্যাঁ রাইট, আই মিন ডক্টর অধিকারী বলেছেন ওটা বেশ ড্যামেজড এভিডেন্স। এখন শাউ মার্ডার সিনের ডিএনএ রিপোর্ট আসলে তার সাথে ম্যাচ করে দেখলে বোঝা যাবে সেম পার্সন কিনা। এদিকে এই সপ্তাহের শেষে মেডিসিনের বার্ষিক মিট, আর হাতে 3 দিন। বাই চান্স সেখানে কিছু তো একটা থাকবে, তবে তার আগে একটা কিছু মুভমেন্ট নিডেড, না হলে চলতে থাকবে এই মার্ডারগুলো। তার আগে আই হোপ কিছু না কিছু টার্ন আপ হবে। আচ্ছা, এই পুনে আর বর্তমান কেসগুলো বাদে সেই দ্বিতীয় ত্রৈলাক্য ম্যাটারটা কি স্ট্যাটাস? ঈশানের দিকে রঙ্গন তাকালো। সে বলল, আমাদের এন্ডেও নাথিং। অত বছর আগের ঘটনা, 5টা যে খুন হয়েছিল সেই ভিকটিমদের ফ্যামিলি মানে স্ত্রীদের মনে খেদ নেই, কোনো দুঃখই নেই। বরঞ্চ মনে হলো তারা খুশি হয়েছিল এই ঘটনায়। যেটা তারা করতে পারেনি সেটা সেই মহিলা করে দিয়েছিল। এর মধ্যে একজন নাম মিসেস নিধি গুপ্ত, ভূতপূর্ব নিধি মিশ্র, আবার এখন নরওয়েতে সেটেল। কোনো কিছুই মিলছে না।
হ্যাঁ, মিলেও মিলছে না। একটা কিছু তো। কথাটা শেষ হওয়ার আগে বিপ্লবের ফোনটা টেবিলের উপরও ভাইব্রেট করে উঠল। বিপ্লব নামটা দেখে স্পিকারে কলটা রিসিভ করলো। অন্য প্রান্ত থেকে শোনা গেল, হ্যাঁ, তোমার কাছে কোনো খবর আছে? তিন গোয়েন্দা একে অপর দিকে চাইল। এই খবরটা মিডিয়া পায়নি, তবে হিন্দিতে যাকে বলে খবরি সে পেয়ে গেছে। তার মানে আরো অনেকেই জানে। ডিপার্টমেন্ট থেকে লিক হয়েছে ব্যাপারটা। রঙ্গন বলল, সেই ব্যাপারে তোমার কি এসে যায়? যেটা খোঁজ পেতে চাই সেটা পাবো কি? এই উইটনেস আমাদের ফাইলে নেই বলছো? সেটা তোমার কাকা না বলে তুমি ভাইপো বলছো কেন? উত্তর এলো না। লাইনটা কেটে গিয়েছে। কিছুক্ষণ তিনজনে বসে থাকলো। বিপ্লব প্রথম কথা বলল এবার। এই ছেলেটি বেশ চালাক চতুর। শুনেছি কোনো এক ডিটেকটিভ এজেন্সিতে কাজ করে, ডিভোর্স, ম্যাট্রিমোনিয়াল এসব কেস সামলায়। মাঝে মাঝে কোনো উকিল বা জার্নালিস্ট ওর সাহায্য নিয়ে থাকে। আচ্ছা, কিন্তু নাম তো দেখলাম রয় বলে সেভ করা। ওই নাম আমাকে ও বলেছিল। আগেও কিছু কেসে ওর ডাটা হেল্প করেছে। রঙ্গন, আমাদের এই সন্তোষ মিশ্রকে ট্র্যাক ডাউন করতে হবে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তাহলে একটা জবানবন্দি উধাও হতে পারে না। আমাদের বেশি দূর যেতে হবে না, শুধু ডিজি স্যারের কেবিন অবধি। মানে? অন্য দুজন একসাথে বলে উঠল এবার। রঙ্গন হাতের কাছে সেদিনের খবরের কাগজটা খুলে পঞ্চম পৃষ্ঠায় একটা রিপোর্ট পেন দিয়ে টোকা মেরে দেখালো। দুজনেই হেডলাইন দেখে বুঝল কেন উইটনেস গায়েব করা হয়েছিল। মিসেস চক্রবর্তী আয়েসে আর ভঙ্গ করল। তারপর নাইটির ভিতর থেকে বেরিয়ে পড়া ব্রায়ে স্ক্র্যাপ ঠিক করল সে। হাতে তরমুজের মকটেলের গ্লাসটা তুলে নিয়ে সামনে তাকালো। আরও দুজন আয়েসের নরম গদির হাইব্যাকে মাথা এলি শুয়ে আছে। দুজনের মুখে মুলতানি মাটি আর গাজর আর শশার ফেস প্যাক। একজনের চুলে আমেরিকা থেকে আমদানি দামি শ্যাম্পুর ছোঁয়া পড়েছে, আর একজনের চুল বয়েস কাট। সেই সবের ধার ধারে না। সবারই ওদের পোশাক এক। এই ফ্ল্যাটটা ওনার। এখানে ওরা জমায়েত হয়, তাস খেলা হয়, হাই স্টেক বেট, সাথে যত রাজ্যের গসিপ। মাঝে মাঝে এরকম রূপচর্চাও হয়। তানিয়ার দুই বোন স্টেটসে সেটেল। ওরাই দিদিকে পাঠায় এসব, কারণ দিদি যে সাজতে বেশ ভালোবাসে। ওদের এই দলে ওরা অবশ্য 5 জন: মিসেস জুই রায়, মিসেস হেনা আগরওয়াল, মিসেস প্রিয়াঙ্কা সেনগুপ্ত, মিসেস বিনিতা মুন্সি আর মিসেস তানিয়া চক্রবর্তী। ওরা সবাই একই পাড়ায় প্রতিবেশী। বরেরা ভালো বড়সড় চাকরি করে। জুই আর হেনা অবশ্য আসেনি। আজ প্রিয়াঙ্কা আর বিনিতা এসেছে। নিধি বেশিক্ষণ চুপ থাকতে পারে না। সে একটা হাই তুলে বলল, শহরে কি আরম্ভ হলো বলতো? প্রিয়াঙ্কা জেগেই ছিল। সে বলল, দ্বিতীয় ত্রৈলোকের কথা বলছিস? প্রিয়াঙ্কা ওদের মধ্যে বয়সে অল্প হলেও একটু বড়। অন্যরা যখন প্রথম সন্তানের জন্য হাপিত্যেশ করছে, তখন ইনি সন্তানের মা হতে চলেছেন। অবশ্য এটা ওর প্রথম বিয়ে হলেও ওর বরের দ্বিতীয় বিয়ে। একটা 18 বছর বয়সী ছেলে আছে লোকটার। সে লন্ডনে ডাক্তারি করে। বাবা ছেলে দুজনেই হচ্ছে মনোবিদ। বিনিতা শশা চাপা দেওয়া চোখে বলল, সত্যি তাই। বেচারি জুই আর হেনা কত কম বয়সে বিধবা হয়ে গেল। এখন কোথায় ওরা সামার ডেট স্পেন্ড করবে? তা নয়, উইন্টার নাইট নেমে এলো। বিনিতা টুকটাক লেখার চেষ্টা করে। সে এরকমভাবে বাংলায় মাঝে মাঝে ইংলিশ উপমা বা ভাষ্য উপস্থিত করে ফেলে। প্রিয়াঙ্কা বলল, তুই শীত গ্রীষ্ম বর্ষা নিয়ে থাক। একবার ভেবে দেখ তো, রক্ষণশীল পরিবারের বউ হয়ে ওরা ঠিক কী পাচ্ছিল। বরগুলো বাইরে বেললাপনা করে বেড়াবে, আর বাড়িতে আমরা সব মুখ বুঝে সহ্য করব।
পুরুষগুলো না ইচ্ছা জাগলে নয়, বাইরের যোগান পেয়েই তবেই যায়, নাহলে বাড়িতে সে তো আমাদের ওপর জোর ফলাবে। এইসব ঝুটা মেকি ভদ্রলোকদের সমাজে জায়গা থাকলেও না আমাদের জীবনে স্থান না দেওয়াই ভালো। এই মহিলা যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। আচ্ছা বিনিতা, তোর বরের কেসটা তো চাপা পড়ে গেছে, তাই না? বিনিতা চোখের উপর থেকে শশার টুকরো সরিয়ে বলল, হ্যাঁ, ওই ছাত্রীর বাবা কাকা এসেছিল বাড়িতে, ওকে দেখলাম 5 লাখের চেক লিখে দিল। একটা মেয়ে তার অনার বাজারে সেল হয়ে গেল। জাস্ট পুফ। তাহলে ভাব, একটা ডক্টরেট করা শিক্ষক নাকি পার পেয়ে গেল টাকার বিনিময়ে। এর পরেও সে আবার কাউকে ধরবে? আমরা মেয়েরাও না বোকা, ধরা তো দেবই। প্রিয়া দিদি, তুমি তো দেখছি ভারী খোঁচে আছো। এই ম্যাডাম মার্ডারার যদি জানে ওর একটা ফ্যান গার্ল আছে, কি যে করবে তাই ভাবছি। আমার বর না খুব ভালো মানুষ রে, খুবই ভালো লোক, রেয়ার এন্ডেজের ম্যান ইজ। আমার খুবই হিংসে হয় তোমাকে। জানো তো, মাঝে মধ্যে মনে হয় যদি এই মহিলার কোনো খোঁজ পেতাম বা যোগাযোগ করতে পারতাম, তাহলে বলতাম আমার বরটাকে নিয়ে যাও, আমি মুক্তি চাই। উত্তরে কেউ কিছুই বলল না। প্রিয়াঙ্কার চোখগুলো এক পলকের জন্য যেন উজ্জ্বল হয়ে উঠল। সে একটা চাপা শ্বাস ফেলল। রঙ্গন ঘড়িটা দেখল, 0.5 ঘন্টা হয়ে গেল ওরা বসে আছে। গতকাল থেকে আর বৃষ্টি নেই, গরম মালুম পড়ছে। তাদের বসতে দেওয়া হয়েছে বারান্দায়। মাথার উপর ফ্যান ঘুরছে বটে, বাইরে থেকে জুনের ভ্যাপসা গরমের হলকাও আসছে, যার জন্য গরমটা আরও বেশি মনে হচ্ছে। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, ক্যাকফনি ঠেলায় কান ঝালাপালা। সামনে টেবিলে চা দিয়ে গেছে, নাকচ করলে ঠিক দেখাবে না, তাই জোর করে হলেও তাদের চুমুক দিতে হলো সেই চায়ের পেয়ালায়। সে কাপগুলো পড়ে আছে, কেউ নিয়ে যেতে এখনো আসেনি, তবে আড়াল আবডালে নজরদারি চলছে। বারান্দার এক কোণে উন্নত মানের সিসিটিভি। আজ রঙ্গনের সাথে আছে বিপ্লব আর স্থানীয় থানা থেকে ইন্সপেক্টর নস্কর। তৃতীয় জন এসেছেন প্রোটোকলের জন্য, আর দ্বিতীয় জনকে রঙ্গন নিয়ে এসেছে। ঈশান অফিসে বসে 3টে কেসের ফাইল এক জায়গায় করছে। হাতে আর 1.5 দিন। আরও 15 মিনিট পরে একটা সহকারী গোছের লোক ওদের ডেকে নিয়ে গেল। চিল্ড এসিতে 3 জনের আরাম লাগলো বটে। সন্তোষ মিত্র সেক্রেটারিয়েট টেবিলের ওপার থেকে ওদের 3 জনকে দেখল। গোলগাল চর্বি বিশিষ্ট চেহারা তার, চোখগুলো ছোট ছোট, মাথায় চুল নেই বললেই চলে। অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরে আছে। নিরীক্ষণের পর বলল, আপনাদের আপদগুলো গরমে বসিয়ে রেখেছিল নাকি? দেখেছেন কাণ্ড, পুলিশ দেখলেই এরা টম অ্যান্ড জেরি। দাঁড়ান, আমি দেখছি পরে, আপনারা বসুন। রঙ্গন চেয়ারে বসতে বসতে আর চোখে সন্তোষ মিত্রর সামনের মনিটরে দেখল। সেখানে বারান্দা দেখা যায়, একটা বেয়ারা টেবিল পরিষ্কার করছে। সন্তোষ মিত্র বলল, আপনি হলেন রঙ্গন চ্যাটার্জি, লালবাজারের এক উজ্জ্বল রত্ন। উনি আপনার ল্যাঙ্গর, তাই তো? আর ইনি আমাদের কসবা থানার ওসি প্রসেনজিৎ নস্কর। আমার অনুরোধে আসতে হয়েছে ওনাকে। যখন পরিচয় পর্ব সারা হয়ে গেল, তখন আসল কথায় তাহলে আসা যাক। বাহ, নো প্লে ম্যাকডি অফিসার ডাল বয়। আপনি প্রশ্ন উত্তরের খেলা খেলতে চান তো? বলুন, কি জানতে চান? রিসেন্টলি যে ব্যবসায়ীরা খুন হয়েছেন তাদের খুনি আমাদের ডাউট পুরনো এক ক্রিমিনাল। সেই ব্যাপারে আপনার সাহায্য চাই। এই ব্যাপার? আমি তো ভাবলাম এই ব্যবসায়ীরা আমার পার্টি ফান্ডে কত দিত বা আদেও দিত কিনা জানতে চান। তো এই ক্রিমিনাল বাবাজিকে আমি চিনব কি করে? মাঝে বলা হয় আমরা এদের শেল্টার দিয়ে থাকি, তবে জেনে রাখবেন অফিসাররা, আমি আমার বাবার মতাদর্শে চলি, সৎ এবং জনদরদি। সো আই উইল বি অফ নো হেল্প ফর ইউ। আমি তো অত জানতে চাই না মিশ্রবাবু। আপনি উইটনেস ছিলেন একটা মার্ডারের, সেটার ব্যাপারে যদি বলেন বা আলোকপাত করেন অন্তত। সন্তোষ মিশ্রের ফর্সা মতলবী হাসি মাখা মুখটা থমথমে হয়ে গেল এক পলকে। তিনি 3 জনের মুখের উপর নজর বোলালো, তারপর টেবিলের উপর রাখা তোয়ালে রুমালে মুখ মুছল।
কিছুক্ষণ বসে থাকলো মাথা নিচু করে। তারপর ড্রয়ার থেকে সিগারেট বার করে ধরালো সে। সেই সহকারী কেবিনে এলো, তাকে হাতের ইশারায় যেতে বলল। দরজা লকের শব্দ এলো আস্তে আস্তে। সন্তোষ মিশ্র একটু সময় নিয়ে বলতে আরম্ভ করলো ব্যাপারটা। সময়টা আজ থেকে 20-23 বছর আগে। সে রাত ছিল বড়দিনের। আমার তখন বয়স 28। অমরেশের গাড়ি নামিয়ে দিয়ে যায় বড় রাস্তার কাছে। সেখান দিয়ে একটা শর্টকাট পড়ে। বাবার ভয়ে বাড়ির সামনে নামিনি। আমি সেই গলি। আপনি ঠিক দেখেছিলেন? দুজন ছিল? ওই সুরটা আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এত বছর পরেও যখন সেই পথে যাই, মনে হয় এই বুঝি আবার কিছু দেখে ফেলবো। ডাক্তার মুন্সির সেই বাড়িটা অবশ্য নেই, এখন ভেঙে সেখানে একটা বিল্ডিং উঠেছে। ওনার মিসেস 1.5 বছরের মাথায় সেই বাড়িটা বিক্রি করে দ্বিতীয় ম্যারেজ করে পার্ক স্ট্রিটের ওদিকে চলে গেছে। তবু কোথাও যেন সেই অতীত লুকিয়ে আছে গুপ্তধন হয়ে। যক্ষ হয়ে আমি সেটাই আগলে রাখছি। বাবার প্রভাবে আমার নাম এই কেসে যুক্ত হয়নি। বাইরে এসে ইন্সপেক্টর নস্কর বলল, স্যার, কেসটা তো ঘুরে গেল, এবার কি? রঙ্গন একটা সিগারেট ধরিয়ে মোবাইলটা দেখছিল। ডাক্তার অধিকারীর থেকে 3টে মিসড কল আর ঈশানের থেকে 4টে মিসড কল এসেছে। ঈশান একটা মেসেজও করেছে, কাম টু ল্যাব। রঙ্গন সেটা পড়ে নিয়ে বলল, নো অ্যাকশন অ্যাজ অফ নাও অফিসার। ওই মালিনী দেবী সম্বন্ধে কিছু জানা গেল? নো স্যার, নো ইনফো। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওকে, কিছু জানতে পারলে জানাবেন। গাড়ি স্টার্ট দিয়ে বিপ্লব বলল, ঈশান কল করেছিল, তোমাকে ল্যাবে যেতে বলছে। জানি, এত ব্যস্ততা কেন কে জানে। বাই দ্য ওয়ে, তুমি ওকে এখনকার ফাইন্ডিংসটা বলে দাওনি তো? না, বলিনি। আচ্ছা, আমি কি তোমাকে জয়েন করতে পারি? শিওর। রঙ্গন আর বিপ্লব ল্যাবে পৌঁছে দেখল ডক্টর রায়পূর্ণা অধিকারী বেশ গম্ভীর মুখে টেবিলে বসে আছেন। হাতে দুটো রিপোর্টের পৃষ্ঠা নিয়ে এসে কিছু মিলিয়ে দেখছে। ঈশান থমথমে মুখে তার পাশে দাঁড়িয়ে ছড়ানো ছিটানো কাগজপত্রগুলো জড়ো করছে। বেশ বোঝা যাচ্ছে একটা কিছু গণ্ডগোল তো হয়েছে, অথবা বড় কোনো ডেভেলপমেন্ট। রঙ্গন গলা ছাড়ল। ঈশান তাকালেও ডক্টর অধিকারী তাকালেন না। তিনি গভীরভাবে আত্মমগ্ন হয়ে আছে তার রিপোর্টগুলো নিয়ে। ঈশান ওর কাঁধে টোকা মারল। সে বিরক্ত হয়ে মুখ বিকৃতি করে কিছু বলতে গিয়ে সামনে 2 অফিসারকে দেখে উঠে দাঁড়ালো। সশব্দে টেবিলের উপর কাগজগুলো রেখে সেদিকে আঙুল নির্দেশ করে বলল, দিস আর ম্যাচ। একটা কিন্তু আছে ডক্টর। সেটা কি? হ্যাঁ, একটা বাটপাত আছে, আর সেটা হলো পুনের ডিএনএ জোড়া এক্স, কিন্তু কলকাতারটা সিঙ্গেল এক্স, এবং এদের একটা যোগ রয়েছে। পার্সেন্টেজ দেখেই প্রবাবিলিটি করে বলা যায় ওরা ভাই আর বোন। রঙ্গন চমকালো না, এবং সেটা দেখে ডক্টর ঈশান অবাক হলো। ঈশান জিজ্ঞাসা করল, আপনি আপনি জানতেন স্যার এটা? রঙ্গন তখন সন্তোষ মিশ্রর জবাববন্দিটা ওদের শোনালো। সেটা শুনে ডক্টর অধিকারী বলে উঠল, হাউ ইজ দ্যাট পসিবল? অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব কেন? ডক্টর ততক্ষণে টেবিলে ফিরে গেছে। সেখানে রিপোর্টের পৃষ্ঠাগুলো সে ছড়াতে লাগলো আর বলতে লাগলো, এটা হতেই পারে না। কোথায় গেল? কোন রিপোর্টটা খুঁজছো রাই? তার ফর্সা গাল ধীরে ধীরে রক্তাভ হলো। সে চশমাটা ঠিক করে ঈশানের দিকে তাকিয়ে হঠাৎ তার হাতে রিপোর্টের পৃষ্ঠাটা কেড়ে নিয়ে বেশ রাগত স্বরে বলল, সব ঘেটে রেখে দিচ্ছ। স্যার, আপনার এই অ্যাসিস্ট্যান্টটাকে নিয়ে এখানে আসবেন না, সব গন্ডগোল করে দিচ্ছে। দেখতেই পাচ্ছি। তারপর উচ্চ স্বরে বলল, আচ্ছা ডক, তাই হবে। এবার বলুন কি অসম্ভব ঘটেছে? এই সন্তোষ মিশ্রের বক্তব্য, সে এদেরকে দেখেছিল আজ থেকে 20-25 পূর্বে। এই পুনে ডিএনএ বলছে সে শুধু মহিলা নন, তার বয়স ওই 25-এর অধিক না। সো শি ইজ আ বর্ন কিলার, আই মাস্ট সে। 3 অফিসার একে অপরের দিকে তাকালো বিস্ময়ের সাথে। বিপ্লব বলল, সেটাই বা কি করে সম্ভব? ভাই বোন ঠিক আছে, বাট এই মহিলা এত কম বয়স। আচ্ছা ডাক্তার অধিকারী, আপনি তো বলেছিলেন যে এটা ড্যামেজ এভিডেন্স ছিল, সেই জন্য কোনো ইস্যু হচ্ছে না তো? না, আমি এই ব্যাপারে শিওর। যতই ট্যাম্পার বা ড্যামেজ হোক, এই এজ ফ্যাক্টর নিয়ে কোনো সন্দেহ নেই। রঙ্গন রিপোর্টগুলো উল্টে পাল্টে দেখছিল।
যত সে দেখছিল তত সে অবাক হচ্ছিল। সব হিসাব ঘেঁটে গেল, কিছু তো একটাও মিলছে না, বা মিলেও ঠিক মিলতে চাইছে না। এমন কি হতে পারে? ডক্টর অধিকারীর ডাকে তার চিন্তায় ছেদ পড়ল। সে বলল, অফিসার, এরকমও হতে পারে মা, মেয়ে আর ছেলে তিনজনেই খুনি। বর্তমানে বা বলা ভালো ইদানিং একটা থিওরি সামনে এসেছে, হিস্টোরিক ডিএনএ। আমাদের মধ্যে আমাদের পূর্বপুরুষ মহিলা নির্বিশেষে সব ট্রেড ক্যারি ফরওয়ার্ড হয় পরের প্রজন্মে। প্রথম যে উৎস, তার থেকে এই ট্রেডগুলো পাস অন হতে হতে আমাদের অবধি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, কিন্তু কিছুভাবে তার ট্রেস পাওয়া যায়। সো এই কেসে আমার মনে হয় মায়ের থেকে মেয়ে পেয়েছে, ছেলেও হতে পারে। তবে সেই পসিবিলিটি তদন্ত সাপেক্ষ। খুন দুইজনে মিলে করছে, নাকি একজন করছে আর একজন কভার আপ করছে, নাকি একজন আরেকজনকে সাহায্য করছে। তিনজনে মিলে একসাথে করছে। হ্যাঁ স্যার, সেটাও হতে পারে। তো তার মানে আমরা একটা মার্ডারার ফ্যামিলিকে ধাওয়া করছি। ও তো ওই নেটফ্লিক্স বা অ্যামাজন সিরিজে দেখা যায়। সত্যি কি সম্ভব বাস্তব জীবনে? ডক্টর অধিকারী বললেন, সেটাই মজার অফিসার। মানুষের মতিগতি কে বা বোঝে? এই ধরুন একটা লোক, নিরীহ মানুষ, গো বেচারা, বউয়ের মুখ ঝামটা খায়, ম্যাগাজিনে উন্মুক্ত পোশাকের নারীকে দেখে ফ্যান্টাসাইজ করে। সেই লোকটা একদিন ঠিক করলো খুন করব, আর করলো। তার প্রথম ভিকটিম তারই বউ, আর সেটাকে সে খুব সুচতুরভাবে ঢেকে দিল। কেউ কিচ্ছুটি বুঝলো না। এবারে বলুন, এই বদলের কারণ কি হতে পারে? অনেক রিজন দেওয়া যায়। এই নিয়ে একটা স্টাডি আরম্ভ হয়েছে শুনলাম। এত তত্ত্ব থিওরির মাঝে খুনি যে পালিয়ে যায়, তাহলে আমাদের এখন কি করা উচিত? কালকের অপেক্ষা। হ্যাঁ, ভালো কথা মনে করালেন। এই বিজন দাশগুপ্তের কোম্পানির যে প্রোডাক্ট কেস খেয়েছিল, সেটা হলো একটা রুম ফ্রেশনার। সেটা থেকে অনেকের লাংস এফেক্ট হয়ে মারা গেছেন বা হাসপাতাল ঘুরে আসতে হয়েছে। সেই কেমিক্যালগুলো এমনই যে জলেও মেশানো যায়, আবার বাতাসে স্প্রে করে দেওয়া যায়। শুধু কোনো খাবারে দেওয়া যাবে না। আচ্ছা, শুনেছিলাম একটা ড্রেস কোড আছে, সে তো স্যুট অ্যান্ড বুট। ডক্টর রহস্যময়ভাবে হেসে বলল, আগে না স্যার, পিওর খাঁটি বাঙালি ড্রেস কোড, অর্থাৎ ধুতি আর পাঞ্জাবি। কেস করেছে স্যার, আমি তো ধুতি পরতে পারি না। আপনার তো জানি না, তবে অফিসার রক্ষিতের জন্য কোনো চিন্তা নেই। ডক্টর অধিকারীর গালগুলো লাল হলো। ঈশান এদিক ওদিক তাকাতে থাকলো। রঙ্গন বলল, কিন্তু আমি এই ধুতি পাঞ্জাবি পরে তার সামলাই কি করে? আমি যে ইলেকট্রিশিয়ান। গার্ড আর ইভেন্ট ম্যানেজমেন্ট বাদ। বাঁচা গেল। সল্ট লেকের বিলাসবহুল হোটেলের কনফারেন্স রুমে বসেছে মেডিসন মেডিকেলের বার্ষিক সভা। ফার্মের মালিকের নিজস্ব সিকিউরিটির সাথে আরেকটি সিকিউরিটি ফার্মের লোকেরা মিশে আছে মেডিসিনের এজেন্ট আর কর্মচারীর সাথে। প্লেন ড্রেসে আর ইউনিফর্মে তাদের মধ্যে গল্প বেশ ভালোই জমেছে। কলকাতার পুলিশের এখতিয়ারে এই হোটেল পড়ে না, তাও বিধাননগর পুলিশের সাথে লালবাজারের কিছু অফিসার আর কনস্টেবল মিশে আছে। বেয়ারা হয়ে বা ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হয়ে বা ছদ্মবেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে। ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার রঙ্গন চ্যাটার্জি আর জুনিয়র অফিসার ঈশান রক্ষিত আছে সেই দলে। প্রথম জন স্টেজের পাশে ইলেকট্রিশিয়ান রূপে আর দ্বিতীয় জন বেয়ারা হয়। পুলিশের দল ব্লুটুথ, ইয়ারবাড বা সেরকম ধরনের কিছু ব্যবহার করছে না। পাশ দিয়ে যাওয়ার সময় বা ইশারায় তারা নিজেদের মধ্যে কথার আদান প্রদান করছে। বিকেল 5টায় স্টেজে আসবেন বিজন দাশগুপ্ত। এখন 4টে বাজে। উপস্থিত অভাগ্যতরা নরম পানীয়ের গ্লাসে হাতে নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট করে জটলা করছে। যারা একটু উচ্চপদস্থ তারা অবশ্য হার্ড ড্রিঙ্ক নিয়ে টেবিলে বসে কুটকাচালে আরম্ভ করেছে। কেউ বা অল্প বয়স্কা সহকর্মীদের সাথে ফ্লার্ট করছে বা সেই চেষ্টায় ব্রত হয়েছেন, আবার সেই রকমই এক মহিলার সাথে ড্রিঙ্ক সার্ভ করতে গিয়ে ধাক্কা লাগলো অনভিজ্ঞ বেয়ারা ঈশানের সাথে। মেয়েটা কোনো রাগারাগি করল না, সে শুধু হেসে ওর সাথে পড়ে যাওয়া গ্লাস কুড়োতে লাগলো। মোটা পশম কার্পেটের জন্য সেগুলো ভাঙেনি। আশেপাশে পুরুষরা টেরিয়ে দেখল সেটা, নিজেদের মধ্যে মশকরা করল।
ঈশান আর চোখে মেয়েটাকে দেখল বটে। অলিভ গ্রিন চোখের তারা, চুলটা কুচকুচে কালো, গায়ের রং চাপা হলেও সৌন্দর্য পরাজিত হচ্ছে না। মেয়েটা গজদন্তি, গালে টোল পড়েছে। এরপরে আরও কিছুবার ঈশান আর সেই মেয়েটার ঠিক দৃষ্টি বিনিময় হয়েছিল বটে। মেয়েটার প্রত্যেকবার ওকে দেখে হাসি পাচ্ছিল, মানে এই হাসি কিন্তু আবার ওই হাসি নয়, এটি ভালো লাগার হাসি। একবার ঈশানের মনে হলো মেয়েটা ওকে নজরে রাখছে, বেশ অস্বস্তি হচ্ছে তার দেখে সেটা ঈশানের মনে হলো। ভাবটা আরও বৃদ্ধি পেল যখন তার মনে হলো এই মুখটা সে কোথাও যেন দেখেছে। রঙ্গন এর মধ্যে ছুতো খুঁজে এসে বলে গেল, যদি জানে রাই তবে হবে বাই বাই। ঈশান রক্তাভ হয়ে হাসল। 5টার কিছু আগে একটা আলোড়ন টের পাওয়া গেল। উচ্চপদস্থরা ব্যস্ত হয়ে উঠল সব ঠিক আছে কিনা দেখবার জন্য। সিকিউরিটি এতক্ষণ ঝিমিয়েছিল, তারাও এবার বেশ সজাগ হয়ে উঠল। পুলিশের দল শুধু নিজেদের মনোভাব আড়াল করে রাখল। 5 মিনিট দেরিতে মিস্টার বিজন দাশগুপ্ত হলে প্রবেশ করলেন। 5:30 মতো উচ্চতা, বয়স 60 ছুঁই ছুঁই, বিরল কেশের মস্তকে প্রশস্ত ললাত, ধূসর বাদামি চোখে সোনার ডিম্বাকার রিমলেস চশমা, পরনে ডিজাইনার লাল পাঞ্জাবি আর সোনালি গিলে করা ধুতি কুচি দেওয়া। ফর্সা গাত্রবর্ণ ফেটে পড়ছে যেন। যৌবনের সুপুরুষের আভা অস্তমিত হলেও সেটা প্রকাশ পাচ্ছে উদয়াস্ত রবির মতোই। সজাগ দৃষ্টিতে তিনি হাঁটছেন, তাকে আগে পিছে করে ঘিরে রাখছে দেহরক্ষীরা। তিনি স্টেজে উঠলেন। একবার হলেও জমায়েত চোখ বুলিয়ে নিলেন তিনি। একটা মেয়ে এবার এগিয়ে এলো, হাতে তার ফুলের বুকে, বাহারি বর্ণ গোলাপের। এই মেয়েটা সেই মেয়ে যার সাথে ঈশানের দৃষ্টি বিনিময় হচ্ছিল। তাকে অনুসরণ করে আরেকটা মেয়ে সাম্মানিক উত্তরীয় নিয়ে এগিয়ে গেল। এরপর সঞ্চালকের অনুরোধে তিনি মাইকে এলেন। চশমাটা নাকের উপর ঠেলে নিয়ে তিনি তার বক্তৃতা আরম্ভ করলেন। প্রায় 10 মিনিট তিনি কথা বললেন, তারপর নেমে ওখান থেকে চলে গেলেন তিনি। ওনার অ্যাসিস্ট্যান্ট প্রথমে ব্যাপারটা লক্ষ্য করে। তিনি নিচে নেমে নিজের আসনে বসে প্রচণ্ডভাবে ঘামছেন, চোখগুলো নিমিলিত, শ্বাস নিচ্ছেন ঘন ঘন। নিমন্ত্রিতদের মধ্যে কয়েকটি ডক্টরও ছিলেন। তাদের মধ্যে ডক্টর খাসনবিশ কাছেই বসেছিলেন। উনি নিচু স্বরে ওকে নিয়ে বাইরে যেতে লাগলেন। সময় ব্যয় না করে হোটেল কর্তৃপক্ষ একটা সুইট ওনাকে খুলে দিলেন, কিন্তু লিফট দিয়ে উঠতে উঠতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ করে দিল যেন। ওনার সহায়কদের তৎপরতায় সেই সংবাদটাও তখন বাইরে প্রকাশ পেল না, অন্তত রাত অবধি তো প্রকাশ পায়নি। ডক্টর অধিকারী গম্ভীর হয়ে গোলাপটা দেখছিল। ম্যাগনিফাইং গ্লাসের নিচে এর কয়েকটা পাপড়ি শুকিয়ে যাওয়া ধরা পড়েছে। তিনি সাবধানে একটা দুটো পাপড়ি সাবধানে, খুবই সাবধানে ছিঁড়লেন। তারপর তৈরি করা কেমিক্যালে এক টুকরো পাপড়ি ফেললেন। কয়েক সেকেন্ড পরে কেমিক্যালের রঙে পরিবর্তন হলো। ওর মুখে হালকা হাসির ঝিলিক দেখা দিল, তবে তা কয়েক পল। তার মনঃসংযোগের ব্যাঘাত ঘটল। না স্যার, হ্যাঁ স্যার, আমি ওদের বলেই ছিলাম যেন ফ্লোরাল ম্যাটার না থাকে। ওরা দায় এড়াচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আই এম শিওর। রঞ্জন ল্যাবের দরজা ঠেলে ঢুকতে ঢুকতে কথা বলছিল। তার শীতল কণ্ঠে উত্তেজনার পারদ চলেছে। সে ডাক্তার অধিকারের দিকে চাইল। ইশারায় বুঝে নিয়ে শেষ কথাগুলো বলল সে। ওকে স্যার, খুনি আজকেই সবার সামনে আসবে, তারপর দেখা যাবে। ফোনটা ডিসকানেক্ট করে সে কিছু বলার আগেই ঈশান প্রবেশ করল ল্যাবে। ঝড়ের গতিতে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে বলল, ইন্সপেক্টর নস্করও টিম নিয়ে উপস্থিত হচ্ছে। আমরা কখন যাব স্যার? ধীরে সখা ধীরে, অদ্যই শেষ রজনী। বডি অটোপসি করে তাড়াতাড়ি ছেড়ে দেবেন ম্যাডাম। আমি ততক্ষণ আমার এই বন্ধুকে নিয়ে খুনিকে ধরে আসি। উপস্থিত দুইজন বেশ অবাক হলো। এত শান্তভাবে রঙ্গন কথাগুলো বলল সেইটা দেখে। কিছুক্ষণ আগের উত্তেজনা উবে গেছে তার। সে বলল, বিপ্লবকে এগোতে বলেছি, আমরাও চলো যাই। গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে ঈশান প্রশ্ন করল, আপনি এত কাম অ্যান্ড কম্পোজ স্যার? রঙ্গন অল্প হাসল, তারপর সানগ্লাস পরে নিয়ে ঘড়ি দেখে বলল, সেই সংলাপটা মনে আছে তো? ইউ কমপ্লিট মি। সেই কারণটা ধরে নাও আপাতত। ঈশান প্রথমে না বুঝলেও পর মুহূর্তে ও বুঝল তার কথার তাৎপর্যটা। স্যার অনেক আগেই অপরাধীকে শনাক্ত করে ফেলেছিলেন, কিন্তু তিনি চাইছিলেন ক্রাইমটা হোক। কেন সেটাই প্রশ্ন এখন।
টোপ নাকি অন্য কিছু? সে কিছু জিজ্ঞাসা করার আগেই রঙ্গন বলল, আমরা এই আইনের ধ্বজাধারী আর উল্টো দিকে থাকা আইন ভঙ্গকারীরা প্রায় একই বলতে পারো। এই ক্ষেত্রে আমাদের আইন বলো, আমাদের কবচ বলো, বিকিয়ে গেছিল। রেড টেপ অ্যান্ড ফাইলের মাঝে কিছু কিট নোম্যান্স ল্যান্ডে প্রমোত্তরি ভাসিয়েছিল। তুমি আমি কিছুই করতে পারবো না, শুধু মাথা ঝুঁকিয়ে সিস্টেমকে চালিয়ে যাব। ঈশান, আমাদের তখনই প্রয়োজন হয় আরও কিটের শুধু ন্যায়ের জন্য, শুধু ফিউ গুডম্যান থিওরি মেনটেন করার জন্য। আর এই বিষয়ে কোনো কথা নয়, জোরে চালাও। বৃষ্টি নামবে হয়তো, আকাশ সেজে বসেই আছে, তবে সেই আয়োজন কাছে ম্রিয়মান বর্তমান দৃশ্যটা। উত্তেজনার কেন্দ্রবিন্দু ডাক্তারদের বাড়ি, তার বাইরে সারি দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। রঞ্জন আর ঈশানকে দেখে স্থানীয় থানার অফিসার প্রসেন নস্কর এগিয়ে গেলেন, সাথে লালবাজারের ডিটেকটিভ ইন্সপেক্টর বিপ্লব গুপ্তও ছিলেন। নিজেদের মধ্যে কিছু আলোচনা সেরে নিল ওরা, তারপর অন্যদের তফাতে পাঠিয়ে ঈশান দরজায় কড়া নাড়ল। আরও কিছু মুহূর্ত অতিক্রান্ত হলো। রঞ্জন এবার গলা তুলে বলল, আপনি আমাদের সাথে কথা বলতে চান তো? তাহলে দরজাটা খুলুন। কিছু সেকেন্ড পরে দরজাটা খুলল। আগের দিন সেই মেয়েটা নিঃশব্দে অভিবাদন জানালো ডিটেকটিভ অফিসারকে। আজ তার পরনে শাড়ি। তাকে অনুসরণ করে একতলার একটা ঘরে গিয়ে প্রবেশ করল রঞ্জন, সাথে ঈশান, বিপ্লব এবং সঙ্গে রয়েছে প্রসেন। প্রথমে ঘোলাটে অন্ধকারে সে কিছু ঠাহর করতে পারল না। চোখ সইতে সে দেখল বড় একটা নিরাভরণ ঘরের মাঝে একটা সেক্রেটারিয়েট টেবিলে বসে আছেন ডক্টর অরুণ সেনগুপ্ত। ঘরে একটা ঝুটা আমেরিকান টেবিল ল্যাম্প জ্বলছে, তার ঢাকনিটা সরানো। লো ওয়াটের বাল্বের হলুদে ঘরটা ঝিমিয়ে আছে। মেয়েটা আরেকটা আলো জ্বালালো, সেটাও লো ওয়াটের, তবে বেশ জোরালো আছে। অন্ধকারের মলিনতা অল্প হলেও কমল তাতে। ডক্টর সেনগুপ্ত উপস্থিত পুলিশদের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, একজন বসতে পারবে, অন্যরা একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকুন। ঈশান দেখল স্যার ডক্টরের চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা গিয়ে বসল পেছনে দেওয়ালের কাছে রাখা একটা হাই ব্যাক চেয়ারে। রঞ্জন অন্যদের ইশারায় দাঁড়াতে বলে নিজের চেয়ার টেনে বসল। ডক্টর হাসলেন আর বললেন, অথরিটি, বেশ বেশ, তবে আমি এখন একটা গল্প শোনাবো, শুধু আপনাকে নয়, আপনাদের সবাইকে। ডক্টর সেনগুপ্ত থামলেন, একটু বিরতি নিয়ে গুছিয়ে নিলেন নিজেকে, তারপর তার কথা বলতে আরম্ভ করলেন। আমার বাবা ডক্টর জীবন সেনগুপ্ত ছিলেন ওনার সময়ের এক প্রখ্যাত মনস্তত্ত্ববিদ। সমাজের উঁচু স্তরের লোকেরা, অর্থাৎ নেতা থেকে অভিনেতা, ওনার পেশেন্ট ছিল। প্রিয়াঙ্কা আচার্য ছিলেন এক রকমের এক উচ্চপদস্থ পুলিশ অফিসার রাজদীপ আচার্যের মেয়ে। সেই লোকটি করাপ্টেড ছিলেন, দুশ্চরিত্র ছিলেন। প্রিয়াঙ্কার প্রথম শিকার ছিল ওর বাবা। তারপর আরও কিছুজনকে সে মার্ডার করে ধরা পড়ে। সেই তদন্তকারী অফিসার, যার নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আপনারা কেস ফাইল খুঁজে বের করে নেবেন সেটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সে ছিল আমার বাবার স্কুল লাইফের বন্ধু, একই পাড়ার বলতে পারেন। সেই বিশেষ অনুমতি বের করে প্রিয়াঙ্কা আচার্যকে বাবার তত্ত্বাবধানে আনেন। ডক্টর সেনগুপ্ত সিনিয়রের আগে একটা বিয়ে ছিল। সেই স্ত্রী মারা যাওয়ার পর উনি পণ করেছিলেন আর বিয়ে করবেন না। তার একটা ছেলে ছিল, কিন্তু এই ঘটনার কিছু আগে সে লন্ডনে গেছে ডাক্তারি পড়তে। সেখানেই জানেন অফিসাররা, 2 দিন ঝঞ্ঝাপূর্ণ দিনের পরে সূর্য সাজানো এক প্রভাতে আমি সংবাদ পেলাম আমার বাবা বিয়ে করেছেন। খুবই কষ্ট, খুবই ধাক্কা লেগেছিল। আমি প্রায় 6 বছর আমার বাবার মুখও দেখিনি, কথাও বলতাম না ঠিক করে। উনি খামে করে ওনার দ্বিতীয় বিয়ের ছবি পাঠিয়েছিলেন, আমি সেটা নাক খুলেই আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর যখন খবর পেলাম ফোনে, তখন বাবার শরীর খারাপ, উনি আমার সাথে দেখা করতে চান। আমি ইমোশনাল হয়ে দেশে ফিরি, তবে 1 সপ্তাহের ছুটি নিয়ে। সেই প্রথমবার আমি আমার দ্বিতীয় মাকে দেখি। তিনি তখন প্রেগনেন্ট, 7 মাসের। বাবা আমাকে ওনার অতীত জানান। ওনার কাছ থেকে জানতে পারি প্রিয়াঙ্কাকে আইনের কঠোর শাস্তি থেকে বাঁচানোর জন্য উনি ফলস রিপোর্ট জমা দিয়েছিলেন কোর্টে। তারপরেও আরও কিছু খুন উনি করেছিলেন, তবে প্যাটার্ন পরিবর্তন করেছিলেন বলে আগের কিলিংয়ের সাথে কোনো মিল ছিল না। মিডিয়া আর পুলিশ ওনার নাম দিয়েছিল দ্বিতীয় ত্রৈলক্য। বাবার বন্ধু সেই পুলিশ অফিসারটা এক আততায়ীর হাতে মারা যাওয়ায় বাবার আরও সুবিধা হয়েছিল। আমি যখন কলকাতা আসি সেটা জানুয়ারি,
বাবা আর আমার দ্বিতীয় মা তাদের শেষ খুনটা আয়োজিত করে ফেলেছে ডিসেম্বরে। আদতে বাবা একটা শীষ দিয়ে মাকে নিমন্ত্রণ করত। উনি মায়ের রক্ততৃষ্ণা মেটাতে দিতেন। আ ফুলিশ ম্যান হি ওয়াজ। ভালোবাসায় মানুষ কি না করে অফিসার। বাবা আমাকে অনুরোধ করে আমি যেন কলকাতায় শিফট হই। উনি ভালো মতোই জানতেন উনি চলে যাওয়ার পর মা অর্থাৎ প্রিয়াঙ্কা সেনগুপ্তকে নিয়ন্ত্রণ করার আর কেউ থাকবে না। তাই উনি আমাকে কাহিনী বিস্তারে বলে গেলেন, সাথে সেই শীষটা শিখিয়েও গেলেন। আমি জানি না আমার কি হয়েছিল। বাবা মারা যাওয়ার পরে আমি ছুটি এক্সটেন্ড করিয়েছিলাম। তারপর ফিরে গিয়ে ওখানকার সব পার্ট চুকিয়ে আসলাম 1.5 মাসের মাথায়। বাবা মারা যাওয়ার পর যতদিন আমি প্রিয়াঙ্কা আচার্যকে লক্ষ্য করলাম, দেখলাম উনি আর কোনো অ্যাবনর্মালিটি প্রকাশ করছেন না। নিজের ঘরে বসে গুনগুন করে গান করতেন, উলের পোশাক তৈরি করতেন, মাঝে মধ্যে বিকেলের দিকে ছাদে পায়চারি করতেন। ওনার একটা অঞ্চলের কয়েকজন বিত্তশালী মহিলাদের গ্রুপ ছিল, তারা মাঝে মধ্যে আসতো। তারা জানতো না তাদের স্বামীর হত্যাকারীদের সাথে তারা তাস খেলছে, আড্ডা দিচ্ছে। তবে এইটুকু বুঝতে পেরেছিলাম ওই মহিলারা মুক্তির স্বাদ পেয়ে খুবই আনন্দে ছিলেন। দ্বিতীয় ত্রৈলোক্য তাদের কাছে দেবী রূপে স্থাপিত হয়েছিল। প্রিয়াঙ্কা সেনগুপ্ত অবশ্য বেশি দিন জীবিত ছিলেন না। সন্তান জন্ম দিতে গিয়ে তিনি মারা যান, কন্যা সন্তান। আমি সেই সময় বাবার নাম ভাঙিয়ে পয়সা জমাচ্ছি এখানে। তারপর ভাবলাম কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ি। আমার সেই সৎ বোনের যখন 1 বছর বয়স, আমি তখন বেরিয়ে পড়ি। প্রথমে দিল্লি, তারপর ঘুরতে ঘুরতে পুনেতে সেটেল হই দুজনে। মাই ঠিক করে গেছিল মেয়ের নাম তানিয়া। এই নামে ওনার এক বান্ধবী ছিল, তাকে তার স্বামী মেরে ফেলেছিল। আমি যা বুঝেছিলাম প্রথম দিকে যে খুন উনি করেছিলেন অন্যায়ের প্রতিবাদ রূপে, সেটা এই লোকটাই। তো তানিয়া বড় হতে লাগলো, শ্রুতিধর সে। পড়াশোনায় তাকে কেউ অপরাজিত করতে পারেনি। অ্যাথলেটিক্স হিসেবেও সে সেরা ছিল। আর একটা বিষয়, সে সেরা, সেটা সেদিন জানতে পারলাম যেদিন 16 বছর বয়সে সে তার ক্লাসের এক বকে যাওয়া ছেলেকে শাস্তি দিল। ছেলেটার নাম ছিল তন্ময় সচদেবা। অপরাধের মধ্যে সে করেছিল তানিয়াকে জাস্ট টিজ। তানিয়া একটা ওভারসাইজ চশমা আর মাথায় বিনুনি বেঁধে স্কুলে যেত। সেই নিয়ে তাকে শুনতে হতো অনেক টিটকিরি। তাকে নিয়ে হাসাহাসি মশকরা করত। তন্ময় মাত্রাতিরিক্ত বিরক্ত করতো ওকে। একদিন স্কুলের পরে তানিয়া ওকে নিমন্ত্রণ করে, কোনো শুনশান জায়গায় তাকে নিয়ে যেতে বলে। পরিবর্তে সে যা চায় করতে পারবে তানিয়ার সাথে। যেদিন ও খুনটা করে সেদিন রাত্রে আমার স্টাডিতে এসে তানিয়া কি বলে জানেন? ডাক্তার সাহেব, আপনার কাছে একটা গল্প বলতে চাই। তন্ময়ের চোখে ও কম্পাস ঢুকিয়ে দিয়েছিল, তার যৌনাঙ্গ কাঁচি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আমি এটাকে বিক্ষিপ্ত ঘটনা ভেবে ওকে ট্রিটমেন্ট করি। কয়েক মাস পরে আবার আর এক ঘটনা। আমি তখন না বুঝলেও এখন বুঝি, এই দুনিয়ায় ভালোবাসা স্নেহ বড়ই ভয়ঙ্কর। পুলিশ যখন অপরাধী খুঁজছে, আমি তখন তাকে বাঁচিয়ে বেড়াচ্ছি। আমার জীবনে যেন সেটাই অবজেক্টিভ হয়ে গেছে। কিছুক্ষণ আগে বললাম আর একটা বিষয় তানিয়া শ্রেষ্ঠ ছিল, সেটা হলো সৌন্দর্য। চশমা আর বিনুনির পিছনে সে সেটা আড়াল করে রাখত। যেদিন তন্ময় সচদেবা খুন হলো সেদিন সন্ধ্যায় আমি সেটা আবিষ্কার করি। তার আগে কি লক্ষ্য করিনি? না, করিনি। কারণ আমি তানিয়াকে নিজের বোন মনে করি, নট স্টেপ। যদি মনে করতাম তাহলে আগেই লক্ষ্য করতাম। এরকম করে বেশ কিছু বছর কাটলো। যখন সে খুন করত, রাত্রে আমার কাছে অন্য নাম নিয়ে সে উপস্থিত হতো এক নতুন পেশেন্ট হিসেবে। কিন্তু বাদ সাধলো ওই কন্ট্রাক্টরগুলো। তানিয়াকে একজন কিডন্যাপ করে, তারপর একে একে সেই দলটার প্রতিটি সদস্য ভোগ করে তাকে। সেদিনও ফিরছিল এক বন্ধুর বাড়ি থেকে, শীতের সন্ধে ছিল। সেই ঘটনার পরে তানিয়া কেন জানি না মোহমান হয়ে গিয়েছিল। আত্মহত্যা প্রবণতা দেখা দিল। আমি দাদা রূপ ত্যাগ করে ওর ডাক্তার হলাম। ট্রিটমেন্টের সময় বুঝলাম ওর মায়ের মতো ওরও রক্ততৃষ্ণা রয়েছে। তাই আমি আরম্ভ করলাম ওই জন্তুগুলোর খবরাখবর নেওয়া। ওদের ফলো করে ওদের সার্কেলে মিশে গিয়ে আমি প্ল্যান করতে লাগলাম। তারপর তানিয়াকে চাবি দেওয়া পুতুলের মতো ছেড়ে দিলাম। চাবি হলো আমার পরিকল্পনা, এক্সিকিউট করতো ও। বাবার শেখানো সেই শীষটা ওর ওপর প্রয়োগ করলাম এবং করে সাফল্য পেলাম। তবে সেই খুনগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পুলিশ যে আমাদের ধরে ফেলতে পারে সেটা আমি জানতে পেরেছিলাম, তাই পালিয়ে এলাম কলকাতায়। তারপর শুরু হলো কোভিড। আমাদের অপরাধ চাপা পড়ে গেল। তানিয়া এখানে এসে সুস্থ হয়ে উঠল, কলেজে ভর্তি হলো, পড়াশোনা করতে লাগলো।
ওর খুব ইচ্ছে ফরেন্সিক সায়েন্টিস্ট হওয়া, কিন্তু ওই ভাবি এক হয় এক। আচমকা ওর শরীর খারাপ হলো, ডাক্তার ওষুধ দিল। আমার অভিজ্ঞ চোখে গণ্ডগোল নজরে পড়ল, দেখলাম সেগুলো নকল। সেই করতে গিয়ে সামনে এলো খাদ্য কেলেঙ্কারি। তানিয়া বলল, দাদা, এদের বেঁচে থাকার অধিকার নেই। আমিও সহমত হলাম। ততদিনে আমার মধ্যেও যে রক্ততৃষ্ণা জেগে উঠেছে। এই সমাজে যার নোংরা, যার নীতিবিরুদ্ধ, তাকে রুখতে হবে অভিযোগ না করে। তাও প্রথমে সোশ্যাল মিডিয়ায় আমার ফাইন্ডিংসগুলো শেয়ার করলাম অ্যাজ আ অ্যাবাইডিং সিটিজেন, কিন্তু তাতেও কিছু লাভ হলো কি? একটানা বলে অরুণ সেনগুপ্ত থামলেন। সামনে রাখা পানীয়ের গ্লাস থেকে এক চুমুক পান করে উঠে দাঁড়ালেন তিনি। তারপর চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে এগোলেন। তারপর তার সামনে হাঁটু মুড়ে বসে বললেন, আই হোপ আপনারা স্টকহোম সিনড্রোম শুনেছেন। আমার বাবার ক্ষেত্রে এরই পরবর্তী পটভূমিকা কাজ করেছিল। সেটাকে বলে লিমা সিনড্রোম। আমার বাবা আর আমি ভিকটিম, প্রিয়াঙ্কা আর তার মেয়ে তানিয়া ক্যাপ্টার। বাবার ক্ষেত্রে কাম, ভালোবাসা এগুলো ড্রাইভিং ফ্যাক্টর ছিল, আমার ক্ষেত্রে ছিল স্নেহ। অবশ্য মনে হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই ঘুমন্ত শিকারীর মনোভাব লুকিয়েছিল, সেটাই এই ঘটনাগুলিকে চাগার দিয়ে দিয়েছিল। বাবা একবার বলেছিল আমাদের বংশের মধ্যে কোনো এক পিতৃপুরুষ খুনি ছিলেন, জমিদারের হয়ে কাজ করতেন, অর্থাৎ লেঠেল ছিলেন। সেটাই হয়তো রেসিডিউ হিসেবে ছিল। এবার আসি আর একটা বিষয়। পুনের সেই ঘটনার ফলস্বরূপ তানিয়ার মুখ অনেকাংশেই বিকৃত হয়ে গিয়েছিল, তাই এখন ওকে ছদ্মরূপ ধরতে হয়। সেই জন্য আপনারা ভাবতে পারেন এ সুন্দরী হলে কুৎসিতকে। বাবা আর মায়ের নাম ছাড়া সব নামই কাল্পনিক, বানানো। তানিয়ার আসল নাম যেটা ওর মায়ের দেওয়া ছিল, সেটা আপনারা দোতলার এক ঘরে আলমারির ড্রয়ারে পেয়ে যাবেন, বার্থ সার্টিফিকেটে। আর আমার নাম লন্ডনে হেলেন স্মিথ খোঁজ করবেন। তার স্বামীর নাম আমার নাম। হ্যাঁ, লন্ডনে বিয়ে করেছিলাম। ডক্টর অরুণ সেনগুপ্ত অফিসারদের দিকে তাকিয়ে হাসলেন। এর পরের ঘটনাটা খুবই আকস্মিক, আচমকা। তার বোনকে বললেন, নাও চলো, সময় হয়ে গেল, বেলা বয়ে যায়, আমাদের গল্প বলার প্রয়োজন ফুরিয়েছে। রঞ্জন কিছু একটা আন্দাজ করেছিল। ঈশান আর অন্যরাও খানিক বিলম্বে, কিন্তু কিছু করার আগেই দাদা বোনের হাত থেকে কিছু একটা নিয়ে মুখে পড়ল। বোনও সেটা করল। অস্ফুট একটা কাঁচ ভাঙা শব্দ হলো শুধু। ওরা যখন পৌঁছলো ওদের কাছে তখন বাদাম তেলের গন্ধ পাওয়া যাচ্ছে। বোনের কোলে দাদা মাথা রেখে শুয়ে রয়েছে। বিপ্লব বলল, সাইনাইড, ইস, আর একটু সাবধানতা নিলে। রঞ্জন বিড়বিড় করে কিছু একটা বলল। ঈশান শুনতে পেল সেটা। সে শুধু এইটুকুই শুনল যে আ ফিয়ার গুড ম্যান, কিছু ভালো মানুষ চিরকালের জন্য মিলিয়ে গেল। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা সর্বনাশিনী। গল্পের নাট্যরূপ অরিত্রা, ডাক্তার সান্যাল সায়ন, কণিকা অনুজা, রায়পূর্ণা স্বস্তিকা, ঈশান অর্ঘ্য, রঙ্গন স্বর্ণভ, অফিসার পিনাকি, বৃদ্ধা মানসী, ডক্টর সেনগুপ্ত শ্রীদীপ, বিপ্লব শুভাশিস, খবরী সৌমিক, নিধি মনীষা, প্রিয়াঙ্কা অরিত্রা, বেনিতা শ্রেয়া, তানিয়া মনীষা, সন্তোষ মিশ্রা শুভাশিস। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে। সঙ্গে থাকুন, গল্পে থাকুন এবং ভালো থাকুন। শুভরাত্রি।